আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, জি স্ক্রিনে দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা। জি আসলে সিসিএনএ কোর্সটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমাদের এই পুরো ক্লাসটাই হবে নেটওয়ার্কিং উপরে। সম্পূর্ণ ক্লাস নেটওয়ার্ক কেন্দ্রিক যে কাজগুলো রয়েছে আমাদের এইগুলো নিয়েই সব পড়াশোনা আর কি। তো তো যেহেতু আমরা সিসিএনএ কোর্স করছি, তো নেটওয়ার্কিং কি এই বিষয়টা আমাদের প্রথমে জানা দরকার। এখন হোয়াট ইজ নেটওয়ার্কিং? Interconnection of device for data sharing or for communication call networking। এই কথা দ্বারা আসলে সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারবো না। আমরা যদি ব্যাখ্যাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে নেটওয়ার্কিং বলতে ইন্টারকানেক্টেড অফ ডিভাইস, যদি এক বা একাধিক ডিভাইস যদি ইন্টারকানেক্টেড হয়, কানেক্টেড হওয়ার পরে যদি তারা ডেটা শেয়ারিং করতে পারে অথবা যদি কমিউনিকেশন করতে পারে তবেই তাকে আমরা নেটওয়ার্কিং বলবো। সেটা কি রকম আমরা পেন্সিল দিয়ে এঁকে চেষ্টা করব, কারণ অনেকেই আছে নন সিএসসি, একদম প্রথম থেকে শুরু করতে হবে। ধরেন এখানে একটা আমার কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার যদি এরকম কানেক্টেড থাকে, শুধু কানেক্টেড থাকলে হবে না, যদি তারা ডেটা শেয়ার করতে পারে অথবা কমিউনিকেশন করতে পারে বা বোধ করতে পারে, তখনই আমরা নেটওয়ার্কিং বলবো। তার মানে নেটওয়ার্কিং বলতে আমরা এইটুকু বুঝতে পারছি যে নেটওয়ার্কিং বলতে আমরা এমন একটা কমিউনিকেশনটা বুঝি যেখানে ডিভাইসগুলো একটি অপরটির সাথে যুক্ত। এই যুক্তটা আবার দুই ধরনের হতে হতে হবে। এক নম্বর হচ্ছে ফিজিক্যালি কানেক্টেড। দেখেন আমি একটা কম্পিউটার, এ পাশে একটা কম্পিউটার, দুটা কম্পিউটারকে একটা কেবল দ্বারা যুক্ত করেছি। সো এটাকে আমরা বলি ফিজিক্যাল কানেক্টিভিটি, অর্থাৎ ফিজিক্যাল কানেকশন আর কি। হ্যাঁ, এখন শুধু ফিজিক্যাল কানেকশন হলেও হবে না, কানেকশন আবার ক্যাটাগরি আছে, অনেকগুলো আছে। দেখেন ওয়াইফাই এর মাধ্যমে যুক্ত, ওয়্যারলেস ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যুক্ত। তো এটাও আসলে এক ধরনের কানেকশন। সে কানেকশনটা ওয়্যারে হোক বা ওয়্যারলেস এর হোক, সেটা আমাদের বড় থিঙ্কিং না, আমাদের বোঝার বিষয় যে ডিভাইস গুলো কানেক্টেড কিনা। তো নেটওয়ার্কিং হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে ডিভাইস গুলো ইন্টার কানেক্টেড হতে হবে। সো শুধু ইন্টার কানেক্টেড হলেও হবে না, এর মধ্যে একটা লজিক্যাল কানেক্টিভিটি করতে হবে। এটা আমরা তো ফিজিক্যাল কানেক্টিভিটি, একটা কেবল দ্বারা আমরা দুটি ডিভাইসকে যুক্ত করলাম। হ্যাঁ, সো এইটা দিলেই আসলে দুটো ডিভাইস একজন অপরজনের সাথে কমিউনিকেশন করতে পারবে না, কোয়াইট ইম্পসিবল। কেন অসম্ভব? অসম্ভব হচ্ছে শুধু ফিজিক্যালি কানেকশন হলেই হবে না, এর পাশাপাশি লজিক্যাল কানেকশনও দিতে হবে। লজিক্যাল কানেকশন বলতে আমরা বুঝি অ্যাড্রেসিং, মানে আইপি অ্যাড্রেস। তো এখন প্রশ্ন আসতে পারে আইপি অ্যাড্রেস তাহলে কি? যারা ফ্রেশার বা নন সিএসসি এদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস মানে ঠিকানা। ধরেন আপনার যে গ্রাম রয়েছে, আপনার গ্রামে 200 লোক রয়েছে, প্রতিটি ব্যক্তি কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা চিনি। একজনের নাম হচ্ছে আব্দুর রহিম, একজনের নাম আব্দুল করিম। আমরা যদি আব্দুল করিম বলে ডাক দিই তাহলে কিন্তু আব্দুল করিমই কিন্তু রেসপন্স করবে। তার মানে ওইটাই হচ্ছে তার আইডেন্টি। দেখেন আমরা এখানে উদাহরণ হতে পারে আমাদের এই ক্লাসরুমটা, আমরা এই ক্লাসে আমরা 5, 7, 8 জন 10 জন আছি। যদি আমি এখান থেকে জিয়াউর ডাক দেই, রেসপন্স করবে কে? জিয়াউল নিজে, উনি করবে। কেন? ওনার নাম হচ্ছে জিয়াউল। তো নেটওয়ার্কের মধ্যে দেখেন আমাদের এখানে অনেকগুলো ডিভাইস আছে। এখন প্রতিটি ডিভাইসকে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি চিনতে হবে, প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। যদি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই আমরা না করতে পারি তাহলে আমরা কমিউনিকেশন করতে পারবো না। তো আলাদা আলাদাভাবে এটাকে আলাদা আলাদাভাবে চেনার জন্য একটা অ্যাড্রেস ব্যবহার করা হয়, সেই অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আমাদের এই আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের হয়তো 2 দিন পড়াশোনা করতে হবে শুধু আইপি অ্যাড্রেসের উপর। সো এখানে শুধু মূল কথা বলতে চাচ্ছি যে নেটওয়ার্কিং বলতে আমরা শুধু ফিজিক্যাল কানেক্টিভিটি বুঝবো না, নেটওয়ার্ক হওয়ার জন্য ফিজিক্যাল কানেক্টিভিটির পাশাপাশি একটা লজিক্যাল কানেক্টিভিটি দরকার, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া।
আইপি অ্যাড্রেস গুলো যদি আমরা প্রপার ওয়েতে আইপি অ্যাড্রেসটা দেই প্রতিটি ডিভাইসে, তাহলে একটি ডিভাইস আর একটি ডিভাইসে চিনবে। এখানে একটা আইপি অ্যাড্রেস দিব এবং এখানে একটা আইপি অ্যাড্রেস দেব। দুটি আইপি অ্যাড্রেস যদি আমরা দেই দুইটা ডিভাইসের মধ্যে, আর যদি ফিজিক্যাল আনলিমিটেড থাকে, তখন তাকে আমরা নেটওয়ার্কিং বলবো। আমরা এটা বুঝতে পেরেছি? জি আমি কিন্তু কোশ্চেন করব, আমাকে আনসার করতে হবে এবং প্রপারলি এটা বলার চেষ্টা করতে হবে। আমি একবার কাছে 5 বার কথা বলবো, সমস্যা নেই, কিন্তু এটা বুঝতে হবে। কেউ বুঝবেন না এই বিষয়টা আমি নিতে পারবো না। কিন্তু আমি, কেউ যদি কোথায় ডাউট থাকে আমাকে বলবেন, স্পেশালি যারা নন সিএসি আছেন। জি জি তাহলে নেটওয়ার্ক বলতে আমরা এইটুকু বুঝলাম কিনা, যদি আমরা বুঝি তাহলে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। ক্লিয়ার এটুকু? জি সবাই রেসপন্স করবেন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, বেনিফিট অফ নেটওয়ার্কিং। এখন প্রশ্ন হলো যে নেটওয়ার্কিং আমরা কেন করব, নেটওয়ার্কিং করলে আমরা কি সুবিধা পাবো, কি অসুবিধা হবে, এইগুলোর বিষয় আমাদের প্রাথমিক কিছু জ্ঞান নিতে হবে। নেটওয়ার্কিং যদি আমরা করি তাহলে আমরা প্রথম যেটা লিখেছি আমি, যে রিসোর্স শেয়ার করতে পারবো। যদি আমরা নেটওয়ার্কিং করি তাহলে আমাদের রিসোর্স গুলো আমরা শেয়ার করতে পারবো। সেই রিসোর্স কি হতে পারে? সে রিসোর্স হতে পারে হার্ডওয়্যার রিসোর্স হতে পারে, আবার হতে পারে সফটওয়্যার রিসোর্স। দেখেন এই যে কথাটা বলেছি, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, এর মধ্যে কি হতে পারে? কম্পিউটার শেয়ার, প্রিন্টার শেয়ার, স্ক্যানার শেয়ার। এইগুলো আবার কি, স্পেশালি যারা নন সিএসসি। ধরেন আমি যে কোম্পানিতে জব করি, আমি আমার উদাহরণ দিই, আমার ডিপার্টমেন্ট উদাহরণ দিই। আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে মার্কেটিং। সো ওই মার্কেটিং ডিপার্টমেন্টে আমার ম্যান পাওয়ার রয়েছে আমার 10 জন। আমার 10 জন কম্পিউটার ব্যবহারকারী রয়েছে। তো এখন তারা অফিসের কাজ করে, তারা নেটওয়ার্কের মাধ্যমে সবাই সবার সাথে যুক্ত। এখন ধরেন একজন ভদ্রলোক এখানে বসছে, একজন ভদ্রলোক এখানে বসছে, যার যার কম্পিউটার। সো তারা প্রতিটি ডিভাইস এক ডিভাইসের সাথে ইন্টারকানেক্টেড, সকল ডিভাইস একজনের সাথে আরেকজন যুক্ত। এখন তার যদি প্রিন্টার লাগে, দেখেন এই 5 জন ব্যক্তি বা 10 জন ব্যক্তি কিন্তু প্রিন্ট করবে। হুম, আমার এই 10 জন ব্যক্তি প্রিন্ট করবে। তাহলে যদি প্রতিটি ব্যক্তির জন্য যদি একটা করে আমি প্রিন্টার কিনি, তাহলে আমাকে 10টা প্রিন্টার কিনতে হবে। আর 10টা প্রিন্টার কিনতে গেলে আমার প্রায় লাখ 2-3 টাকা লাগবে, যেটা কি আমার অফিসের পক্ষে এটা বেয়ার করা কষ্টসাধ্য। আমি কেন করব? প্রশ্নই ওঠে না। তখন আমি কি করতে পারি? যেহেতু আমার এই কম্পিউটার গুলো নেটওয়ার্ক থ্রুতে যুক্ত, আমি একটা প্রিন্টারকে শেয়ার করে দেবো নেটওয়ার্ক থ্রুতে। আমি এখানে একটা কম্পিউটার যুক্ত করলাম অথবা নেটওয়ার্ক থ্রুতে যুক্ত করলাম, যুক্ত করে এখান থেকে সবাইকে শেয়ার দিয়ে দিলাম। সবাই প্রিন্ট দিবে, আমার এই প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। সবাই এখান থেকে প্রিন্ট করবে, প্রিন্টটা আমার এখানে হয়ে যাবে। তাহলে আমার আর এই 2 লক্ষ টাকা লাগছে না। সো তারপরে রয়েছে স্ক্যানার শেয়ার, এটাও সেম ভাবে আসলে আমরা এই রিসোর্সটা শেয়ার করতে, যদি আমরা স্ক্যানার শেয়ার করি, আমরা সেম প্রসিডিওরে আমরা এই নেটওয়ার্ক থ্রুতেই আসলে আমরা এই শেয়ারটা দিতে পারবো। জি এটা দিলাম হচ্ছে একদম সিম্পল উদাহরণ। তারপরে যে বিষয় রয়েছে যে সফটওয়্যার শেয়ার, মানে ডেটা শেয়ার মূলত। ধরেন আমি যে উদাহরণটা দিলাম, আহ, আমার মার্কেটিং ডিপার্টমেন্টে যে বস আছে, হ্যাঁ, সো ওই ভদ্রলোক আমার ডিপার্টমেন্টের 10 জন এক্সিকিউটিভকে বলল যে আপনারা মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে মার্কেটে গিয়ে আপনারা তথ্যগুলো কালেক্ট করবেন। তথ্য কালেক্ট করে আমাকে একটা লোকেশন ধরা দিল, যে আমার কম্পিউটারে বা শেয়ার ড্রাইভের অমুক লোকেশনে যার যার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আজকের দিনে যে কাজগুলো করেছেন সেই ফাইলগুলো আপনি এখানে রেখে দিবেন। সো তাহলে এই টাস্কটা নেওয়ার জন্য ওনাকে 10 জনের কাছে গিয়ে গিয়ে বলতে হলো না যে আপনি আপনার রিপোর্ট জমা দেন। সবাই সবার কম্পিউটারে কাজ করে ফাইলগুলো আমার শেয়ার লোকেশনে সে সেভ করে রাখলো। উনি এখান থেকে গিয়ে ফাইলটা এখানে সেভ রাখলো। তো ওনাদের যে বস এসে যার যার নামে তার টাস্ক গুলো পেয়ে গেল। তার মানে আমরা এখানে যেটা বুঝলাম যে নেটওয়ার্কিং যদি করি তাহলে আমরা ডেটা গুলো আমরা শেয়ার করতে পারবো। এটা ছোট্ট পরিসরে উদাহরণ। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ইমেলটা। ধরেন আগের যুগের কথা বলি,
আগের যুগে যদি কোনো ডেটা পাঠাতে হতো বা কোনো সিডি পাঠাতে হতো এক জায়গা থেকে এক জায়গায়, তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। যদি দেশের বাইরে হয় তাহলে তো কথাই নেই। কিন্তু আমরা ইমেইলিং এর মাধ্যমে দেখেন, আমরা ইমেইলের মাধ্যমে আমাদের যে কোনো ফাইল মানে মানে হাফ মিনিটের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে আমার একটা ডেটা আমি রিমোট লোকেশনে পাঠাতে পারছি। কিসের মাধ্যমে? ওভার দা ইন্টারনেট আর নেটওয়ার্ক। নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্কের কল্যাণে আমরা এই কাজটা করতে পারছি। জি, নেটওয়ার্ক। ওকে, তাহলে নেটওয়ার্কিং কি এবং নেটওয়ার্কিং কি সুবিধা আমরা এইটুকু জানলাম। এরপরে যে বিষয় রয়েছে কমিউনিকেশন। এখন এই যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি, তাই না? আমরা এই যে গুগল মিট, জুম মিটিং এর মাধ্যমে মিটিং করছি, ভিডিও চ্যাটিং করছি, সবগুলো হয়েছে নেটওয়ার্কিং এর জন্য। যদি নেটওয়ার্কিং না থাকতো, যদি আপনার কম্পিউটারে নেটওয়ার্ক না থাকতো, তাহলে কিন্তু আমি আপনাদের ক্লাসটা নিতে পারতাম কি? পারতাম না। এটা সম্ভব হয়েছে নেটওয়ার্কের জন্য। আরেকটা যে বিষয় রয়েছে, এই যে ক্রিটিক্যাল স্টোরেজ শেয়ার, এটা অনেক বড় একটা ভাইটাল একটা টপিকস। আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। দেখেন যে স্টোরেজ সার্ভিসটা দেয়, এখন ধরেন আপনার অফিস যেটা আছে, একটা সিম্পল উদাহরণ দেই। আমরা যে গুগলের যে আমরা গুগল ড্রাইভ যে ইউজ করি, আমরা যদি গুগলে একটা যদি অ্যাকাউন্ট করি, তাহলে গুগল আমাদের একটা 15 GB ডেটা স্টোরেজ দেয়, তাই না? আমরা ওখানে গুগল ড্রাইভের মাধ্যমে, গুগল ড্রাইভে আমরা ডেটাগুলো আমরা স্টোর করে রাখছি। সো এই স্টোরেজটা কিন্তু আমার না, এই হার্ড ডিস্কটা, এই স্টোরেজটা হচ্ছে মাইক্রোসফটের বা সরি গুগলের। তো গুগলের সার্ভারটা আছে কোথায়? ধরে নিচ্ছি আমি আমেরিকাতে। আমি একজন ইউজার, আমি শুধু অ্যাকাউন্ট করেছি গুগলের, জিমেল অ্যাকাউন্ট করেছি। এই অ্যাকাউন্টের সুবাদে গুগল আমাকে 15 GB একটা স্টোরেজ দিয়েছে। তার এই স্টোরেজ ডিভাইসটা আছে আমেরিকায় বা দেশের বাইরে। তার মানে আমি এই লোকেশনে থেকে, বাংলাদেশের থেকেও আমরা আমেরিকার একটা স্টোরেজ আমরা ইউজ করতে পারছি। কিসের মাধ্যমে? ওভার দা নেটওয়ার্ক। নেটওয়ার্ক রয়েছে, এই জন্য আমরা এই কাজটা করতে পেরেছি। এখন এটা একটা ছোট উদাহরণ। বড় উদাহরণ হতে পারে স্টোরেজ, যেটা অনেক বড় একটা ভাইটাল পার্ট যেটা বললাম। সো সেটা কি রকম? আমাদের বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা স্টোরেজ সার্ভিসটা দেয়। ধরেন যে আপনার একটা মেল সার্ভার আছে, আপনি আপনার অফিসের মেল সার্ভারটা রাখলেন না, আপনার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম আছে, আপনার ভালো ডেটা সেন্টার নাই, 24 আওয়ার্স নেটওয়ার্ক থাকবে না, ডেটা কানেক্টিভিটি থাকবে না, এবং সিকিউরিটি ইস্যু আছে। এই ক্ষেত্রে মানুষগুলো কি করে? সেক্ষেত্রে তারা তাদের মেল সার্ভারটা, তাদের ওয়েব সার্ভারটা, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, ডেটা যেগুলো আছে, তারা নিজের অফিসে না রেখে তারা অন্যের একটা অফিসে, অন্য একটা ডেটা সেন্টারে ডেটাগুলো রাখছে। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, হচ্ছে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ছাড়াও বাংলাদেশে মানে বেসরকারি অনেক ডেটা সেন্টার আছে যারা এই আপনাকে ডেটা স্টোরেজ সার্ভিসটা দিবে। সো এটাও কিন্তু সম্ভব হয়েছে নেটওয়ার্কিং এর জন্য। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে যদি নেটওয়ার্কিং আমরা করি, তাহলে আমরা অনেক কিছুই আমরা করতে পারবো। এই জন্য এত এত অল্প সময়ের মধ্যে এত বেশি নেটওয়ার্কিং এর এত অগ্রগতি হয়েছে, অনেক সুবিধার জন্য। জি, আচ্ছা, আমরা এখন এই যে নেটওয়ার্ক সম্পর্কে বোঝার আগে আমাদের ইন্টারনেট সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিতে হবে। মূলত আমরা এই স্লাইডটা আগে দেখবো, স্লাইডটা আগে পরে হয়ে গেছে। এখন যে ইন্টারনেটটা কিভাবে এটা আসছে, কিভাবে এর যাত্রা, এটা নিয়ে আমাদের একটু বেসিক আইডিয়া নিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম যখন নেটওয়ার্কিং এর উৎপত্তি হয় আমেরিকান ডিফেন্স, তো 1969 সালে আমেরিকা ডিফেন্সে ওনারা চিন্তা করলো যে আমাদের তো ফার্দার নয়েজ হচ্ছে, একটু আনমিউট করে নেবেন। তো তখন তারা চিন্তা করলো যে আমাদের যে ডিভাইস গুলো আছে, আমাদের এই এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি বা ডিফেন্সের এক জায়গা থেকে এক জায়গায় ডেটা কমিউনিকেশন করা প্রয়োজন। তো তারা নতুন একটা প্রজেক্ট শুরু করলো 1969 সালে, সেটা হচ্ছে আরপানেট।
তো এই আরপানেট থেকে ওনারা যখন সাকসেস হওয়ার পরে ওরা 4টা ইউনিভার্সিটির মধ্যে, এই দেখেন ফলো করেন, এখানে 4টা ইউনিভার্সিটির মধ্যে তারা একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি করে তারা কমিউনিকেশন করতে পেরেছিল। তো এর আগে যদি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যদি ডাটা ট্রান্সফার করা লাগতো, তখন সে সময় একটা ছিল, ফ্লোপি ডিস্ক ছিল। তো ফ্লোপি ডিস্কের মাধ্যমে তারা আসলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটাগুলো ট্রান্সফার করতো। তো 1969 সালের পর থেকে তারা এটাকে ওভারকাম করেছে এবং তারা 4টা ইউনিভার্সিটির মধ্যে তারা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পেরেছিল। তারপরে দেখে 1970 সালে তারা কয়েকটা আহ, কি বলে অঙ্গরাজ্যের মধ্যে তারা কানেক্টিভিটি করতে পেরেছিল। 77 সালে তারা এটা অনেক বাড়ায় দিছিল। পরে 1977 সালে যে তারা একদম অল ওভার ওদের কান্ট্রি সব জায়গাতে তারা ইন্টারনেট কানেক্টিভিটি তারা দিতে পেরেছিল। এটা হচ্ছে চিত্র হচ্ছে 1977 সালে। এখন বর্তমানে কেমন এটা বোঝার জন্য, এটা বোঝার আগে আমরা একটু যে জানতে চাই আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি সম্পর্কে। আমাদের 1996 সালে আমাদের প্রথম ইন্টারনেট কানেক্টিভিটির একটা শুরু হয় আর কি। হ্যাঁ, তো একটা প্রতিষ্ঠান প্রথম যে ইন্টারনেট কানেক্টিভিটি দিয়েছিল, এটা হচ্ছে আপনার এটা হংকং ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তারা স্যাটেলাইটের মাধ্যমে তারা ইন্টারনেট প্রোভাইড করছে। দেখেন এখানে তাদের একটা ব্যাকবোন কানেক্টিভিটি আছে, এখানে স্যাটেলাইট আছে। স্যাটেলাইটের মাধ্যমে এখানে আর্থ স্টেশন থাকে। তো এখান থেকে মডেম ব্যবহার করে এই রাউটার থেকে কম্পিউটারগুলো কানেক্টিভিটি দিত। সেই কথাটা বলছি 1996 সালের কথা বলছি। 96 সাল থেকে 2005 সাল পর্যন্ত এইভাবে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি দিয়েছিল আর কি। কিন্তু এই কানেক্টিভিটিটা দেওয়াতে নেটওয়ার্কের স্পিড খুবই কম ছিল এবং এখানে দুটি ডিভাইস যোগাযোগ করার জন্য ডিলে টাইমটা অনেক বেশি ছিল। এটাকে বলা হয়েছিল লিটান্সি ছিল এরকম, সেটা হচ্ছে যে একটা পিং দিলে মিনিমাম আপনার আহ, কি বলে 500 মিলি সেকেন্ড সময় লাগতো। কিন্তু এখন সেটা গিয়ে লেস দেন 1 মিলি সেকেন্ডের মধ্যে আমরা রেসপন্স করতে পারি। তার মানে এই কানেক্টিভিটি ছিল এতটাই স্লো, যেটা আসলে প্রপারলি আসলে আমরা ভালো ব্যান্ডউইথ আমরা পাইনি। তো এটাকে ওভারকাম করে 2005 সালে আমাদের এই যে কানেক্টিভিটি যেটা আসলো সেটা হচ্ছে হলো ইয়ার মাধ্যমে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাই, একটু হোল্ড করেন। এটা বুঝতে গেলে যে আমাদের দিতে হবে ওয়ার্ল্ড সাবমেরিন কেবল সম্পর্কে আপনার ধারণা আছে আপনাদের কারোর? কেউ বলতে পারেন সাবমেরিন কেবল কি, কিভাবে কানেক্টিভিটি দেওয়া হয়েছে? কেউ বলতে পারেন না? পানির নিচ দিয়ে যে কেবল। হ্যাঁ, দেখেন এই যে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড সাবমেরিন কেবলের একটা ম্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে মাটির মানে দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, হয়তো শেয়ারটা হয় নাই। এখন দেখতে পাচ্ছেন না মনে হয় না? না স্যার এখনো হয়নি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড সাবমেরিন কেবলের একটা কানেক্টিভিটি, যেটা বললাম যে 2005 সালের কথা বললাম যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আসতো হচ্ছে ইয়ারের মাধ্যমে, মানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নিতাম। কিন্তু যেটা ছিল খুবই পোর, পোর বলতে বোঝাচ্ছি নেটওয়ার্ক স্পিডটা খুবই কম ছিল এবং এটার দাম অনেক বেশি ছিল।
এটাকে ওভারকাম করার জন্য 2005 সাল থেকে শুরু হয়েছে, মূলত 6 সালে এটাকে প্রপারলি এটা আমাদের এটা সক্ষমতা হয়েছে একটা কানেক্টিভিটি, সেটা হলো সিমি উই 4। আমি লিখি বাংলাদেশ। দেখেন এটা হচ্ছে আমাদের, আমি কিছুক্ষণ আগে যে যে কানেক্টিভিটি দেখলাম ওটা হচ্ছে ওয়ার্ল্ড সাবমেরিন কেবল। হ্যাঁ, এই যে আমাদের দেখেন এই যে একটা কেবল, এটা হচ্ছে 4, সিমি উই 4। হ্যাঁ, এই কেবলটা এখান থেকে এসে আমাদের বে অফ বাংলা মানে আমাদের বঙ্গোপসাগর মধ্য দিয়ে একটা ফাইবার অপটিক কেবল এখান দিয়ে বের হয়ে শ্রীলঙ্কার এখান থেকে বের হয়ে ইন্ডিয়া হয়ে, হ্যাঁ, এই দিকে মধ্যপ্রাচ্য হয়ে একটা কেবল দেখেন চলে গেছে একবারে ইউরোপ পর্যন্ত, একদম দেখেন মরক্কো পর্যন্ত, ফ্রান্স পর্যন্ত চলে গেছে। তার মানে সিমি উই 4 যে কেবলটা আছে এই কেবলটা একদম ফ্রান্সের মধ্য দিয়ে এই সাগর আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে এই দিক দিয়ে এসে ইজিপ্ট দিয়ে অর্থাৎ মধ্যপ্রাচ্য হয়ে এই কেবলটা বের হয়ে আমরা এখান থেকে পাকিস্তান এখান থেকে বের হয়ে এই দিক দিয়ে আমরা যুক্ত হয়েছি সিমি উই 4। হ্যাঁ, সো আমাদের এখানে প্রথম যে 2005-6 সালে আমরা এই কেবলের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। হ্যাঁ, তো এর পরবর্তীতে এই ব্যান্ডউইথ দিয়ে আসলে আমাদের আমাদের যে লক্ষ্য পৌঁছতে পারিনি। তারপরে 2019 সালে আরেকটা কেবলের মাধ্যমে আমরা সিমিউই যেটা 5 এই কেবলের মাধ্যমে যুক্ত হয়ে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি এখন পর্যন্ত আমরা পাচ্ছি। তার মানে দেখেন, তার মানে হচ্ছে যে আমরা সরাসরি কিন্তু এই দিক দিয়ে ফ্রান্স পর্যন্ত আমাদের একটা সরাসরি কানেক্টিভিটি আছে, কিন্তু ফ্রান্সের পরেই এইদিকে আমেরিকা কিন্তু আমরা সরাসরি কানেক্টেড না। আমরা এই সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা আমেরিকার সাথে যুক্ত না, আমরা অন্যভাবে যুক্ত। সো আমাদের এই দুইটা কানেক্টিভিটি দিয়েও আসলে আমাদের প্রপার ব্যান্ডউইথ আমরা পাচ্ছি না। সো এটাকে ওভারকাম করার জন্য নতুন একটা প্রজেক্ট শুরু করা হয়েছে, 2022 সালে শুরু হয়েছে, 2025 সাল নাগাদ আমাদের এই প্রজেক্টটা শেষ হবে। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা হাই ব্যান্ডউইথ অল্প সময়ের মধ্যে আমরা এই কানেক্টিভিটিটা পেয়ে যাব। পেয়ে গেলে আমাদের যে নেটওয়ার্কিং যে ইস্যুগুলো আছে, ব্যান্ডউইথের যে ইস্যুগুলো আছে অলমোস্ট সবগুলোই সলভ হয়ে যাবে। আমরা ওয়ার্ল্ড সাবমেরিন সম্পর্কে বুঝলাম কিনা, আরো কিছু কথা বলতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের কানেক্টিভিটি। এখানে আমরা শুধুমাত্র আমরা যে 3টে কেবলের মধ্যে যুক্ত, আমরা এই 3টে কেবল দেখতে পাচ্ছি। আপনাদের এইটাকে এই ম্যাপটার চিত্রটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, সিসিএনএ। আমি আপনাদের দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন না? এখন দেখেন এই যে শুধুমাত্র আমাদের যে কেবল, আমরা এখানে দেখেন 3টে কেবলে যুক্ত। এটা হচ্ছে সিমি উই 5, এটা হচ্ছে আমাদের ইয়েতে কুয়াকাটাতে, এটা হচ্ছে আমাদের কুয়াকাটা। আর এই যে কেবলটা কক্সবাজার, তো কক্সবাজার এখান থেকে সিমি উই 4 যেটা 2006 সালে এটা পরিপূর্ণভাবে কানেক্টেড হয়েছে, এখান দিয়ে এই কেবলের মাধ্যমে আমরা এই দিক দিয়ে গিয়ে আমাদের মিয়ানমার, এইদিকে হচ্ছে সিঙ্গাপুর দিয়ে কানেক্ট হয়েছে, আর এই দিক দিয়ে বের হয়ে শ্রীলঙ্কার এখান থেকে বের হয়ে বে অফ বাংলা মানে আমাদের বঙ্গোপসাগর এখান থেকে বের হয়ে দেখেন এই কেবলটা চলে গেছে ওমান মানে ইজিপ্ট যেটা মধ্যপ্রাচ্য, কুয়েত দিয়ে বের হয়ে এই দিক দিয়ে বের হয়ে দেখেন এই দিক দিয়ে বের হয়ে কেবলটা একদম চলে গেছে একদম মস্কো অর্থাৎ ফ্রান্স পর্যন্ত কানেক্টিভিটি চলে গেছে। এই দেখেন ফ্রান্স, এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোকে বলা হয় ল্যান্ডিং স্টেশন। তো এই প্রতিটি পয়েন্ট হচ্ছে ল্যান্ডিং স্টেশন। তার মানে এই যে ফ্রান্স আছে, এই ফ্রান্সে যদি কোনো গ্রাহক অর্থাৎ কোনো আইএসপি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তারা এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে এই দিক দিয়ে ট্রাফিকটা পাঠায় এই দিক দিয়ে এরকম ভাবে আমাদের সাথে যোগাযোগ করছে। ধরেন আমরা যেতে চাচ্ছি ধরেন যে ওমানে, তাই না? সো আমরা কোথায় আছি? আমরা তো আছি এখানে, যে আমাদের দেশ, এখান দিয়ে আমাদের এখান থেকে কানেক্টিভিটিতে এসে এই দিক দিয়ে বের হয়ে আমরা এই যে এখানে মাটির নিচ দিয়ে আমরা চলে এসেছি কাতার পর্যন্ত, যে কাতার ল্যান্ড স্টেশন। হ্যাঁ, বুঝছেন কিনা? আমাদের যখন এখানে আমার একটা আইএসপি আছে,
আমাদের আইএসপি সরাসরি যুক্ত হচ্ছে আমাদের আইজির সাথে। আইআইজি তারা হচ্ছে ইন্টারনেট মানে আইপি সার্ভিস কি বলে, আইপি ট্রানজিট দিয়ে থাকে। দ্যাট মিনস ধরেন আপনি বাংলাদেশের চট্টগ্রামে আছেন, সো আপনি এখান থেকে আইএসপি থ্রুতে আপনি আসতেছেন হচ্ছে এখানে, সো এই ল্যান্ড স্টেশন আসতেছেন আইএজির মাধ্যমে। এখান থেকে আইপি ট্রানজিটটা দিয়ে আপনার ট্রাফিকটা এই দিক দিয়ে বের হয়ে চলে আসতেছে এই আমাদের কাতার পর্যন্ত। আবার কাতার থেকে এই কেবলের মাধ্যমে মানে সমুদ্রের মধ্য দিয়ে আপনার ট্রাফিকটা এই দিক দিয়ে পার হয়ে বাংলাদেশে আসতেছে। বুঝছেন কিনা? জি বুঝছি। কারো কোনো কনফিউজিং আছে? কথা বলেন। জি না স্যার, ঠিক জি না আছে স্যার। বলছি স্যার। মানে কোথায় কনফিউজিং থাকলে আমাকে বলবেন, আমি জানলে চেষ্টা করব আপনাদের প্রপার অ্যান্সার করার জন্য। কিন্তু না বুঝে চুপ থাকা যাবে না, আমি এটা পছন্দ করি না। জি স্যার। সো এই হচ্ছে আমাদের কানেক্টিভিটির বিষয়। যদি আমি এখান থেকে আমি তো সিলেক্ট করছি বাংলাদেশ, যদি বাংলাদেশটা মুছে দিই, এখান থেকে যদি বাংলাদেশটা মুছে দিলাম, শুধু আমি ওয়ার্ল্ড ম্যাপে যাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। দেখেন পৃথিবীতে কত কানেক্টিভিটি আছে। দেখেন এই ছোট ছোট পয়েন্ট দেখতে পাচ্ছেন না, সবগুলো কিন্তু ল্যান্ডিং স্টেশন। তো এখান থেকে তাদের দেশে কানেক্টিভিটি চলে গেছে। তো এখানে আমরা আমাদের দেশে আসি, আমাদের বাংলাদেশ কোথায় একটু একটু বড় করি। দেখেন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া কতগুলো কানেক্টিভিটি আছে, কতগুলো কেবলের মাধ্যমে তারা যুক্ত। আমরা মাত্র 2টা রানিং আছে, আর একটা শুরু হবে আমাদের 6, যেটা বললাম 6টা শুরু হবে 2025 সালের লাগাত। তখন আমরা এটা থেকে আমরা ব্যান্ডউইথ পাবো। সো এই যে সিমিউই 5 এবং 4 এখানে মালিকানায় আছে, মালিকানা বলবো না, মানে এটা মানে যুক্ত আছে 10টা বিশ্বের 15টা দেশ, 15টা দেশের মালিকানা এই কেবলের যুক্ত। তার মধ্যে আমাদেরও বাংলাদেশ সাবমেরিন কেবল, যেটা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা তারা এই মালিকানা আছে। সো ওই ইয়ার মাধ্যমেই মূলত বাংলাদেশ সাবমেরিন কেবল যে কোম্পানি আছে তাদের মাধ্যমে আমরা আইপি ট্রানজিট দিয়ে থাকি। ট্রানজিটটা কি, তাই না? প্রশ্ন আসতে পারে ট্রানজিটটা কি। আমরা ধরেন আমাদের একটা গাড়ি ধরেন হচ্ছে আহ, আমাদের একটা ধরেন একটা গাড়ি, সেটা সে যেতে চায় হচ্ছে আমাদের নেপালে। তো নেপালে যাওয়ার জন্য রাস্তা কোথায় যেতে হবে? ইন্ডিয়া হয়ে, তাই না? তার মানে ইন্ডিয়া আমাদের ট্রানজিট দিচ্ছে। সো আমাদের এই ট্রাফিকটা ইন্ডিয়া থ্রুতে যাচ্ছে, বিধায় আমাদের ট্রানজিট দিচ্ছে ইন্ডিয়া। সো এখানেও এরকম বিষয়টা, যদি আমরা আমাদের ট্রাফিকটা যদি দেশের বাইরে দিতে চাই, তাহলে অবশ্যই আইএজির মাধ্যমে আমাদের আইপি ট্রানজিট দিতে হবে। তার মানে আমার এই ট্রানজিটটা, আমার এই প্যাকেটটা, আমাদের ইনফরমেশনটা এই আমাদের আইএজির মাধ্যমে এই মানে সাবমেরিন কেবল হয়ে এই থ্রোতে আমাদের ট্রাফিকটা বিশ্বে চলে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? স্যার এক কথায় বলা যায় যে আমাদের এই কোথায় কিভাবে যেতে হবে লাইন থ্রোটা দেখাই দেওয়া হচ্ছে হ্যাঁ, এদের কাজ। রাইট রাইট। তাহলে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক বুঝলাম, ভিস্যাটটা বুঝলাম, ইন্টারনেট কানেক্টিভিটি এটা বুঝলাম। এখন টাইপ অফ নেটওয়ার্ক। হ্যাঁ, এখন নেটওয়ার্কিং এর ধরন নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করব। আপনারা পড়েছেন, একাডেমিক পড়েছেন যে ল্যান কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি। আমি শর্ট ব্রিফ দিয়ে, যেহেতু নন সিএসির আছে। ল্যানটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরেন আমার অফিস, আমার একটা প্রতিষ্ঠানে যেখানে জব করি, সেখানে 2-3টা বিল্ডিং আছে। তো ওই দুই তিনটা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্কটা করা হবে এটাকে আমরা ল্যান বলি। এই জন্য বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরেন এখানে আমার একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে। সো এই বিল্ডিং এর মধ্যে যে কানেক্টিভিটিটা হবে, এখানে যে নেটওয়ার্কটা করবো, এটাই আমার ল্যান হতে পারে। সেটা হতে পারে একটা বিল্ডিং এর মধ্যে হতে পারে, বা একাধিক বিল্ডিং এর মধ্যে হতে পারে। তো ছোট্ট এরিয়া যে নেটওয়ার্কটা, এটাকে আমরা স্বাভাবিকভাবে ল্যান বলতেছি। সো আর যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে মানে মেট্রোপলিটন এরিয়া বলতে বোঝা যাচ্ছে যে এটা শহর কেন্দ্রিক। সো একটা শহরের মধ্যে যদি এটা নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি হয়, সেটাকে আমরা বলতেছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা একদম গতানুগতিক বিষয়। তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
যেমন আমাদের ইন্টারনেটে এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, আর যেটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যদি এটা ক্যাম্পাসের মধ্যে যদি যদি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি থাকে সেটাকে আমরা বলতেছি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর একটা বলতেছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি রকম জানেন, ধরেন আপনি একটা মোবাইল সাথে একটা মোবাইলের যে কানেক্টিভিটি আছে, ধরেন একটা মোবাইল বা একটা কম্পিউটার, একটা কম্পিউটারের সাথে অন্যান্য যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে, ধরেন আমার ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, হ্যাঁ, তো এই যে ডিভাইস গুলো পেরিফেরাল মধ্যে যে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা আছে এটাকে আমরা বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে খুব বেশি পড়াশোনা কিছু নাই, এটা গতানুগতিক বিষয় যেটা আপনারা সবাই পড়ে আসছেন। এখন এই টপিকটা আমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। রিকোয়ারমেন্ট অফ নেটওয়ার্ক কনফিগারেশন। একটা নেটওয়ার্ক কনফিগার করতে গেলে আমাকে কি কি বিষয় মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে তার একটা ছোট্ট একটা সামারি এখানে আছে। উদাহরণস্বরূপ, ধরেন আপনি একটা কোম্পানিতে ঢুকলেন, একটা আইটিতে ঢুকলেন, ঢোকার পরে আপনাকে বললো যে আপনি একটা নেটওয়ার্ক করে দেন। এখন নেটওয়ার্ক করতে গেলে আপনাকে কি কি করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, আপনাকে এগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো নেটওয়ার্ক করার জন্য, নেটওয়ার্ক কনফিগারেশন করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে, কি কি লাগবে, আমাদের কিছু ডিভাইস প্রয়োজন হবে। সো আমাদের এমন কোনো ডিভাইস কিনতে হবে যে ডিভাইস নেটওয়ার্ক বোঝে। যেরকম নেটওয়ার্কিং করতে গেলে আমাদের কম্পিউটার লাগবে, সো কম্পিউটারের সাথে আমাদের কানেক্টিভিটি করতে হবে। সুতরাং আমাকে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার চালানো, কম্পিউটারের ডিভাইসগুলো নেটওয়ার্ক বোঝে কিনা এটা আমাদের কনফার্ম করতে হবে। আমরা যে ফোনটা ব্যবহার করব, আমাদের প্রতিষ্ঠানের যে যে সকল ফোন থাকবে সেই ফোনগুলো নেটওয়ার্ক বোঝে কিনা, এরকম আমাদের ফোন থাকবে, সেই ফোনগুলোকে আমাদের কানেক্ট করতে হবে। সেটা সেক্ষেত্রে যেরকম আমাদের ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই ইউজ করলে আমাদের ফোনগুলো নেটওয়ার্কে যুক্ত হয়। সুতরাং নেটওয়ার্ক করতে গেলে আমাদের ফোন নিয়েও কাজ করতে হবে, অর্থাৎ আমাকে ফোন সম্পর্কেও আমাকে ভালো আইডিয়া রাখতে হবে, কম্পিউটার সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ফোন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং নেটওয়ার্ক প্রিন্টার আছে, তো নেটওয়ার্ক প্রিন্টার গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নেটওয়ার্কিং করতে গেলে আমাদের এই ডিভাইস সম্পর্কে জানতে হবে। এরপরে আছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। আমি আমার যে কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করব সেই অপারেটিং সিস্টেমটা নেটওয়ার্ক বোঝে কিনা এটা আমরা কনফার্ম করতে হবে। তবে এখন যে অপারেটিং সিস্টেম গুলো আছে সবগুলো অপারেটিং সিস্টেমই আসলে নেটওয়ার্ক বোঝে। নেটওয়ার্ক বোঝে না এমন অপারেটিং সিস্টেম নাই। শুধু নেটওয়ার্ক বোঝে না, কিছু বাটন মোবাইল ফোন আছে, ক্যালকুলেটর আছে, এরা আসলে নেটওয়ার্ক বোঝে না। এছাড়া যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসই আসলে নেটওয়ার্ক বোঝে। সুতরাং আমরা যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করলেও আমরা এটা কাজ করাতে পারবো, সমস্যা হবে না। তো এরপরে যে বিষয়গুলো রয়েছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারকে যদি আমি নেটওয়ার্কে যুক্ত করতে চাই তাহলে কম্পিউটারে একটা কম্পিউটার মাদারবোর্ডের পিছনের অংশে একটা পয়েন্ট, একটা ইয়ে থাকে, পোর্ট থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো ওই কার্ডের এখানে একটা কেবল লাগাই দিয়ে আমরা এটাকে যুক্ত করি। এই কার্ডটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নিক কার্ড। যেহেতু নন সিএসি আছেন, আমি নিক কার্ডটা আপনাদের দেখাই দিই। এটা এছাড়া আসলে অনেক ক্ষেত্রে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? কিনা স্যার দেখা যাচ্ছে না। তো আমরা প্রতিবারই শেয়ার করতে হবে। স্যার এক্সিস্টিং ভিউটা শেয়ার করলে সব দেখা যাবে, এন্টায়ার স্ক্রিন শেয়ার করলে সব দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তা আমি দেখি তাহলে। ইন্টারেস্ট কিন্তু শেয়ার নেয় না, এটা স্টপ করেই তো আছে।
ফুল তো নেয় না। না ফুল নিচ্ছে না, আমাকে ম্যানুয়ালি যেতে হবে। এটা তো সমস্যা হলে আমরা এটাতে করতে পারি, আমি এই জুমে করতে পারি 30 মিনিট 30 এটা মিনিট করে 40 মিনিট করে। ওটা তো আসলে এটাও আছে, এটা হয়তো বা আমি বুঝতেছি না, এমনটা হতে পারে, দেখবো নি। হ্যাঁ, যেহেতু আমরা বিগত ক্লাসগুলো সবগুলো জমে নিয়েছি, তো আমাদের জমের লাইসেন্সটা শেষ হয়ে গেছে, লাইসেন্স ম্যাচ শেষ হয়ে গেছে, এই জন্য লাইসেন্সটা আপাতত একটা ইয়ে আছে আর কি, ওটাও নিয়ে ফেলবো আমরা খুব শীঘ্রই, যেহেতু এটা আমাদের লাইসেন্স করা আমরা পাবো। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনটা আমার ইয়েটা নিক কার্ডটা। হ্যাঁ স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন একটা কার্ড, এই যে এই কার্ডটা পিসিআই স্লটের উপর বসানো যায়, এবং এই পিসিআই স্লটে যদি না বসান, আপনি চাইলে আপনার কম্পিউটার পিছনে এই পোর্টটা দেখতে পারবেন। এই পোর্টটাকে বলা হয়, এই কার্ডকে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আর এই পোর্ট দিয়ে একটা কেবল লাগায়ে আমরা আমাদের কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করব। সো আমাদের এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে। যদি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যদি আমরা না বুঝি না চিনি, তাহলে কিন্তু নেটওয়ার্কিং করতে পারবো না, আমার কম্পিউটারটাকে নেটওয়ার্কে যুক্ত করতে পারবো না। সো আমাদের এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আরো পড়াশোনা আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এরপরে ধরেন আমাদের এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এই পাশে একটা কম্পিউটার আছে। তো এই দুইটা কম্পিউটারকে যুক্ত করতে হলে অবশ্যই এখানে আমাদের কমিউনিকেশন মিডিয়া লাগবে। আমার এই পাশে একটা কম্পিউটার, এই পাশে একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার তো আসলে মানে কি বলে হাওয়ার উপরে কমিউনিকেশনটা হবে না, তাই না? সেক্ষেত্রে অবশ্যই একটা মিডিয়া প্রয়োজন, একটা মাধ্যম প্রয়োজন। তো এখানে আমরা মাধ্যম হিসাবে আমরা কেবল, কেবল লাগবে। হ্যাঁ, এখানে আমরা একটা কেবল দিয়ে যুক্ত করতে পারি, অথবা আমরা ওয়াইফাই এর মাধ্যমে আমরা এখানে কানেক্টিভিটি করতে পারি। তো আমাদের কেবলিং সম্পর্কে আমাদের অনেক পড়াশোনা আছে, এটা আমাদের পড়তে হবে। তো মিডিয়া বলতে আপনারা বুঝবেন, কমিউনিকেশন মিডিয়া বলতে নরমালি কেবল, ওয়াইফাই, ওয়াইফাই সার্ভিস এইগুলো হতে পারে। হ্যাঁ, তো কেবলের মধ্যে অনেক রকম কেবলিং আছে, এগুলো আমাদের আমরা আগামীতে পড়াশোনা করব। ইউটিপি কেবল আছে, এসটিপি আছে, তারপরে আমাদের ফাইবার অপটিক কেবল কানেক্টিভিটি আছে, এগুলো আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা পড়াশোনা করব। সো এইটুকু বোঝার চেষ্টা করতেছি যে একটা নেটওয়ার্ক করতে গেলে আমাদের কি কি মেইন যে উপাদানগুলো আছে, রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো আমাদের বেসিক একটা আইডিয়া আমরা নিচ্ছি। এরপরে যেটা জানতে হবে, আমাদের প্রোটোকল নিয়ে পড়াশোনা করতে হবে। প্রোটোকল বলতে আমরা কি বুঝি বলেন তো, স্বাভাবিক দৃষ্টিতে কেউ বলেন প্রোটোকলটা কি? কেউ বলতে পারবেন না? কেমনে হবে? আচ্ছা, আমাদের কম্পিউটারে প্রোটোকল বলতে বোঝায়, এটা খুব ভালো করে বুঝতে হবে, প্রোটোকল বলতে বোঝানো হয় একগুচ্ছ নিয়মের সমষ্টি, এ সেট অফ রুলস, যে রুলস গুলো মেনে নেটওয়ার্ক ডিভাইস গুলো একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে যোগাযোগ করে। এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, দুটো কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি আছে। এখন এখান থেকে আমি চাচ্ছি যে এই পাশে ডিভাইসটা রিচেবল আছে কিনা, সে জীবিত নাম মৃত, এটাকে আমরা চেক করব। চেক করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি, পিং। সো এই পিংটা কাজ করে একটা প্রোটোকলের মাধ্যমে, সেই প্রোটোকল নাম হচ্ছে আইসিএমপি প্রোটোকল। তো এই প্রোটোকলের মধ্যে বলা আছে যে যদি আমরা পিং দেই, তাহলে অপর ডিভাইস তার একটা রিপ্লে দিবে। যদি এই ডিভাইস যদি মৃত হয়, দ্যাট মিনস যদি লাইভে না থাকে, তাহলে সেক্ষেত্রে একটা রিপ্লে আসবে। তো যদি ইরর ঘটনা ঘটে, কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে সে এক ধরনের আউটপুট আমাকে দিবে। তার মানে এই যে রুলস রেগুলেশন
একটা ডিভাইসকে পিং দিলে তার রেসপন্স করা, যদি রেসপন্স না করতে পারে তাহলে তাকে আরেক ধরনের অ্যান্সার করা, এই যাবতীয় বিষয় আসলে সংজ্ঞায়িত করা আছে একটা প্রোটোকলের মধ্যে। তার নাম হচ্ছে আইসিএমপি প্রোটোকল। তার মানে প্রোটোকল বলতে বোঝায় যে আমরা নেটওয়ার্ক থ্রুতে যত যেরকম কমিউনিকেশন করি না কেন, প্রতিটি কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ডে একটা প্রোটোকল অ্যাসাইন করা আছে। ওই প্রোটোকলের মাধ্যমে মূলত আমাদের কমিউনিকেশনটা হয়। তার উদাহরণ যেটা বললাম যে আইসিএমপি প্রোটোকল, এই প্রোটোকলের মাধ্যমে আমরা দুটি ডিভাইসের মধ্যে রিচএবিলিটি অর্থাৎ সে লাইভে আছে কিনা, না কিটা বন্ধ আছে, না প্রবলেম আছে, মানে সে কি অবস্থায় আছে তার একটা মানে সংজ্ঞায়িত করা আছে, তার যাবতীয় ইনফরমেশন সংজ্ঞায়িত করা আছে আমাদের আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে। তো প্রোটোকল বলতে আমরা এইটুকু বুঝতে পারলাম যে একগুচ্ছ নিয়মের সমষ্টি, যে নিয়মের মাধ্যমে প্রতিটি ডিভাইস আই ডিভাইসের কমিউনিকেশন করে। তো এখানে আমাদের অনেক রকম প্রোটোকল পড়তে হবে। আমাদের এই নেটওয়ার্কিং এর ইয়াতে, আমাদের সিসিএন এর কোর্সে আমাদের অনেক প্রোটোকল নিয়ে পড়াশোনা করতে হবে। আসলে যেহেতু নেটওয়ার্কিং, এখানে সবসময় কমিউনিকেশন হবে, আর যে কোনো কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ডে যে প্রোটোকল কাজ করে। দেওয়া যাও। সো আমরা এইটুকু বুঝলাম কিনা, প্রোটোকল সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া হলো কিনা। এই আইডিয়াটা না হলে আমরা পড়াশোনা করে কিছু করতে পারবো না। এখন আমাকে বুঝান যে প্রোটোকলটা কি বলছি আমি, কতটুকু বুঝছেন? প্রোটোকলটা হচ্ছে স্যার একগুচ্ছ নিয়ম, যার মাধ্যমে যে নিয়মটা মেনে একটা মানে নেটওয়ার্কিং ডিভাইস গুলো একটার সাথে আরেকটা কমিউনিকেশন করে। রাইট। আর কেউ কিছু বলতে পারবেন? কথা বলেন। স্যার সেমই কোশ্চেন, এটা হচ্ছে যে আপনার যে কোনো একটা নেটওয়ার্ক তৈরি করতে হলে আমাদের যে নিয়ম বা যে আইপি যেগুলো থাকে আমাদের, ওইগুলো প্রপারলি ইউজ করার মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকেই একটা প্রোটোকল বলা হয়। কিছুটা আসছে, কিছু কনসেপ্ট মিসকনসেপ্ট আছে। যাই হোক, আর কেউ বলেন। আর কেউ বলতে পারবেন না? আপনারা তো অনেক কয়েকজন আছে ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা এই যে রিকোয়ারমেন্ট গুলো বললাম, আমাদের নেটওয়ার্ক করতে গেলে আমাদের সবগুলো বিষয় সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, তো এইগুলো আইডিয়া যদি থাকে, এই রিকোয়ারমেন্ট যদি আমরা ফিল আপ করতে পারি, তবেই আমরা নেটওয়ার্ক কনফিগার করতে পারবো। আমরা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আমরা ফিল্ডে কাজ করতে পারবো। আমাদের এই ডিভাইস সম্পর্কে গুলোতে আমাদের এই ডিভাইস বলবো না, এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ফিল আপ করতে হবে। এই রিকোয়ারমেন্ট যদি আমরা ফিল আপ করতে পারি, তবেই আমরা নেটওয়ার্ক করতে পারবো। এখন আমাদের কিছু পড়াশোনা আছে, নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আমাদের কিছু পড়াশোনা আছে। সিসিএন এর কোর্সে কিছু নেটওয়ার্ক কমন ডিভাইস আছে, নেটওয়ার্কিং কমন ডিভাইস আছে। আমাদের এই কমন ডিভাইস গুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। যদিও কিছু ডিভাইস আছে এখনো মার্কেটে নাই, আমি নিজেও কখনো দেখিনি, কিন্তু আমাদের সিসিএন এর কোর্সের মধ্যে আছে। এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমাদের পড়তে হবে এবং আমাদের আইডিয়াও রাখতে হবে। তো তার মধ্যে থেকে রিপিটের একটা ডিভাইস ছিল, যেটা অনেক পুরাতন একটা ডিভাইস, যেটা আমি কখনো দেখিনি, কিন্তু আপনাদের পড়াচ্ছি। এটা বহু আগেই এগুলো মার্কেট থেকে চলে গেছে। তো রিপিটার এমন একটা নেটওয়ার্কিং ডিভাইস ছিল যেটা কাজ করতো এই যে সিগন্যাল বুস্টার হিসেবে, দ্যাট মিনস অ্যাম্পলিফায়ার হিসেবে। আর এই ডিভাইসটা ব্যবহার করা হতো মূলত কোয়াক্সিয়াল কেবল নেটওয়ার্কে। তো এখানে সর্বোচ্চ 4টা রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কিং করা হতো। বিষয়টা কি আমি একটু ভেঙে বলি। আমাদের এখানে বলছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল এমন একটা কেবল, যে কেবলটা এখনো আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে আমাদের যে ডিশ, অনেক আছে না ডিজি কানেক্টিভিটি দেয়, বাসাবাড়িতে ইন্টারনেট ডিসি কানেক্টিভিটি দেয়, যেটা কেবলের মাধ্যমে, একটা কালো একটা কেবল, যে কেবলদের মাধ্যমে আমরা আমাদের ওই ইয়েগুলোতে, আমাদের টেলিভিশন গুলোতে কানেকশন দেই, একটা গোল কেবল।
এটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। এটা কেবলটা দেখতে কেমন আমি একটু গুগল থেকে দেখাই আপনাদের। জি স্যার, এই যে কালো কেবলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিশের জন্য, ডিশের। ডিশের জন্য, রাইট। এই যে এই কেবলটা, এই যে এই কেবলগুলো, এই কেবলগুলো ইউজ করা হতো সেই সময়। যেটা এখন ইউজ করা হচ্ছিল এই ডিশ অ্যান্টেনা কানেক্টিভিটি করার জন্য, এটা আসলে আমাদের কম্পিউটারের নেটওয়ার্কিং ক্ষেত্রে এখন আর ব্যবহৃত হয় না। সো এটা যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমাদের পড়তে হবে, বিধায় আমরা পড়লাম। তো কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করা হতো, এবং এখানে একটা কানেক্টর ব্যবহার করা হতো, একটা বিএনসি কানেক্টর, যেটা এখনো ব্যবহার করা হয় আমাদের ডিশ অ্যান্টেনা গুলোতে। তো যেহেতু এখানে কোয়াক্সিয়াল কেবলের মধ্যে পাস হতো ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর ইলেকট্রিক্যাল সিগন্যালের বৈশিষ্ট্য হচ্ছে এক ধর একটা বড় একটা সিগন্যাল, এইরকম সিগন্যাল একটা সার্টেন টাইম যাওয়ার পরে সিগন্যালটা হারায় যেত। একটা বড় সিগন্যাল একটা সার্টেন দূরত্ব যাওয়ার পরে সিগন্যালটা হারায় যেত। তো যদি আমাদের দূরত্ব বেশি হতো তাহলে আমরা আসলে কমিউনিকেশন করতে পারতাম না। তো এই জন্য এখানে একটা ডিভাইস ইউজ করা হতো, তার নাম হচ্ছে রিপিটার। রিপিটার কি করতো, এই সিগন্যালটাকে বুস্ট করতো, মানে অ্যাম্পলিফাই করতো, মানে যেরকম সে বড়, একে মূলত মোটা তাজা করতো আর কি। দ্যাট মিনস প্রথমে যেরকম সিগন্যালটা ছিল এই রকম সিগন্যালটা সে এখানে জেনারেট করে দিচ্ছে আমাকে, হ্যাঁ, করে দিয়ে এরকম করে সে সিগন্যালটা বুস্ট করে দিত। তো এখানে একটা প্রতিবন্ধকতা ছিল যে সর্বোচ্চ একটা কেবল, স্যার সমস্যা আছে এই কেবলেতে। হ্যাঁ ছিল যে স্যার, একটা একটা যদি নেটওয়ার্কিং আমাদের একটা কম্পিউটার যদি প্রথমটা ছুটে যেত, এরপরে হ্যাঁ কোনোটা হ্যাঁ, হচ্ছে যে নেটওয়ার্কিং এর বাইরে চলে যেত। রাইট। আপনার তো জানা আছে, তা দেখতেছি। তো সেক্ষেত্রে আমাদের কি করা হতো, আমাদের এরকম কেবলটাকে সিগন্যালকে বুস্ট করা হতো। তো এখানে তো সর্বোচ্চ ব্যবহার করা হতো আমাদের 4টা রিপিটার। আর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে যদি কোনো কারণে ওই ভাই যেটা বললো যে এখান থেকে যদি একটা কেবল পুরো নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এইদিকে কানেক্টিভিটি শেষ। সো একটার উপর ডিপেন্ড করে আমাদের সবকিছু নির্ভর করতে হতো। সো ওইটি আসলে এখন আর এই যুগে আর ব্যবহার করা হয় না। আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এখন আর এটা ব্যবহার করা হয় না, এগুলো আসলে ডেসপারেট হয়ে গেছে আর কি, কিন্তু আমাদের পড়তে হচ্ছে। তো আমরা রিপিটার জানলাম। তো এই রিপিটারটাকে ওভারকাম করার জন্য মূলত আরেকটা ডিভাইস তৈরি করা হয়েছিল, সেটা হাব। তো হাব কি করত, সে সিগন্যালটাকে বুস্ট করত, ঠিক আছে, সে এই কাজ করত। এবং এর একটা বড় সুবিধা ছিল, এখানে পোর্ট সংখ্যা বেশি ছিল, কারণ ওখানে তো পোর্ট ছিল এই পাশে একটা ওই পাশে একটা। বাট এই ভদ্রলোকের কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের 6টা কম্পিউটার কানেক্টিভিটি করা হয়েছে। সো এ তার এক ধাপ অ্যাডভান্স, কিন্তু এটা প্রপার অ্যাডভান্স না। সেটা কেন? কারণ হচ্ছে এ ভদ্রলোকের একটা অসুবিধা ছিল যে এ সিগন্যালটাকে আসলে, সে ধরেন এখান থেকে একটা কম্পিউটার, আমি পেন্সিল নেই, তো এখান থেকে কম্পিউটার ধরে নিচ্ছি, কম্পিউটার যেতে চায় বি কম্পিউটার কাছে, একটা সিগন্যাল কম্পিউটার যেতে চায় বির কাছে। কিন্তু কি করতো, তার যে সিগন্যালটা আসতো, আসার পরে সে সিগন্যালটা সে বুঝতে পারতো না যে এই সিগন্যালটা অর্থাৎ এই মেসেজটা কোন দিকে পাঠাতে হবে। এই ভদ্রলোক কি করতো, তার যতগুলো পোর্ট আছে সব পোর্টের দিকে সে এই মেসেজটা পাঠায় দিত। তো এখানে ইন্টেলিজেন্সি ছিল না, এটা একটা অসুবিধা ছিল। সিকিউরিটি প্রবলেম হতো হাবের ক্ষেত্রে। হ্যাঁ, সিকিউরিটি তো সেটা পরের বিষয়। আর এখানে একটা বড় প্রবলেম যেটা দেখলাম, যে এখানে একটা নেটওয়ার্কের মধ্যে সে সিগন্যালটা সব দিকে ব্রডকাস্ট করে দিত। আরেকটা প্রতিবন্ধকতা ছিল, এট এ টাইম ওয়ান ওয়ে কমিউনিকেশন হতো আর কি, হ্যাঁ, অর্থাৎ হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে। সেটা কি, ধরেন এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। সো এখানে একটা কানেক্টিভিটি করা হলো, কানেক্টিভিটি করার পরে যখন আমরা হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন যখন আমরা করছি, এট এ টাইম এক দিয়ে কমিউনিকেশন হইতো। ধরেন এখান থেকে কম্পিউটারে একটা ডাটা পাঠাচ্ছে বির কাছে এই ডিরেকশনে,
যখন পাঠাচ্ছে, পাঠানোর সময় ডেটাটা এবার এই দিকে যাওয়া পসিবল না। এই দিকে কমিউনিকেশন হয়ে যাওয়ার পরে পরবর্তী টাইমে আসলে এই দিকে কমিউনিকেশনটা হতো। সো এটা হচ্ছিল হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এট এ টাইম এক দিয়ে কমিউনিকেশনটা হতো। তো হাফ ছিল ওরকম ডিভাইস যে ওয়ান ওয়ে কমিউনিকেশনটা করতো। শুধু তাই না, এর নেটওয়ার্ক স্পিডটা ছিল মাত্র 10 এমবিপিএস, যেটা খুবই কম। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিভাইসটা আসছিল মার্কেটে, এ দেখতে পাচ্ছি যে এ কয়েকটা মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারলেও কিন্তু এর অনেক লিমিটেশন ছিল। তো এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য আরেকটা ডিভাইস আসছে। হ্যাঁ, ও হ্যাঁ, আসতেছি আমরা। তারপরে এসেছে সুইচ। মূলত সুইচটা হচ্ছে ওই আপনার হাবের একটা কি বলে, হাবটাকে আসলে ওভারকাম করা হয়েছে। হ্যাঁ, এটাকে আপডেট করে সুইচে রূপান্তর করা হয়েছে। তো সুইচ আর হাব একই টাইপের কাজ করে, কিন্তু এর মানে মূল তফাৎ কোন জায়গায়? মূল তফাৎ হচ্ছে হাবের একটা ইন্টেলিজেন্স ছিল না। হাব কি করতো, তার কাছে সিগন্যালটা আসতো, সিগন্যালটা সব দিকে পাঠায় দিত। কিন্তু সুইচটা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? সুইচের একটা মধ্যে একটা একটা র্যাম আছে। হ্যাঁ, সুইচের একটা ইন্টেলিজেন্স আছে, তার হচ্ছে র্যাম। র্যাম কি করে? তার মধ্যে একটা র্যাম একটা টেবিল ধারণ করে। আমি দেখাচ্ছি। তো এটা আমাদের একটা, ধরেন এটা হচ্ছে আমাদের সুইচ। সুইচের মধ্যে একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে। তো এখানে এখানে ধরেন যে এই পাশে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারটা লাগানো আছে ধরেন এখান থেকে আমাদের 3 নম্বর পোর্টে। এটা পোর্ট নাম্বার 3, আমি লিখে দিলাম তো 3 নম্বর পোর্ট। ও যখন একটা সিগন্যাল এই দিক দিয়ে 4 নম্বর যোগাযোগ করতে চাইবে, যখন এই সিগন্যাল এখানে আসবে, সে সঙ্গে সঙ্গে তার এই যে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে, সে পোর্ট নাম্বার বলে যে 3 নম্বর পোর্টে এই ম্যাক অ্যাড্রেস আমরা পড়াশোনা করিনি, পড়াশোনা করব। এইটুকু জেনে রাখেন, ম্যাক অ্যাড্রেস বলতে বোঝায় একটা অ্যাড্রেস, একটা ডিভাইসের ঠিকানা। এটা পরবর্তীতে আমরা বিশদে আলোচনা করব। সো এই কম্পিউটার ইনফরমেশনটা সে ধারণ করে এখানে। ধরেন এখান থেকে আরেকটা পোর্টে একটা, ধরেন 6 নম্বর পোর্টে আসলো, সে লিখেছে 6 নম্বর পোর্ট, এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এসি ফর এক্সাম্পল। সো সে এরকম একটা ম্যাক অ্যাড্রেস টেবিল ধারণ করে। যতগুলো ডিভাইস থেকে সে কানেক্ট হবে, প্রতিটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তার এই টেবিলে লিপিবদ্ধ করে রাখে। এখন যেহেতু লিপিবদ্ধ করা আছে, যখন এ কম্পিউটার দিতে চায় এইদিকে আমাদের বি কম্পিউটারে, সো এই 4 নম্বর পোর্টে ধরেছে 4 নম্বর পোর্ট, 4 নম্বর পোর্টে বলা আছে ধরেন যে ডিসি বললাম আর কি। সো সে কি করে, সঙ্গে সঙ্গে এখানে আসে। আসার পরে সে ম্যাক অ্যাড্রেস টেবিল চেক করে যে বিসি ম্যাক অ্যাড্রেসটা কোথায় আছে, কোন পোর্টে আছে। সে দেখে যে বিসিটি আছে 4 নম্বর পোর্টে আছে, তখন সে সুন্দর করে এই 4 নম্বর পোর্টের দিকে এইদিকে পাঠায় দেয়, বাকি পোর্ট গুলোকে, অর্থাৎ বাকি ডিভাইসকে ডিস্টার্ব করে না। সো কি করতেছে, ম্যাক অ্যাড্রেস টেবিল চেক করে দেখতে পাচ্ছে যে এটা লেখা আছে অমুক পোর্টে অ্যাসাইন করা আছে, আপনার এই সিগন্যালটা ঠিক এই পোর্টেই পাঠায় দিচ্ছে, অন্যদেরকে ডিস্টার্ব করছে না। আমরা এটা কি বুঝলাম? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বুঝতে পেরেছেন কি আমি কি বললাম? কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? জি স্যার। জি স্যার। এটা আমাকে একটা ডিভাইস একদম জাস্ট আইপি দেখতে তার আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করবে, মানে পোর্টের অনুযায়ী। এটা মানে যেটা হচ্ছে যে এই এই ডিভাইসটা হচ্ছে ইন্টেলিজেন্স। সে তার একটা ম্যাক অ্যাড্রেস টেবিল আছে, সেই টেবিলের মধ্যে কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসে সে ধারণ করতেছে, ধারণ করার পরে যখন যে কম্পিউটার যেদিকে যেতে চায়, ওই ম্যাক অ্যাড্রেস টেবিল চেক করে সেই দিকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ টু ওয়ে কমিউনিকেশন করে। আমি এখান থেকে
সে হাফ ডুপ্লেক্স কাজ করে না, সে কাজ করে ফুল ডুপ্লেক্সে। ধরেন যেটা বললাম, এখানে আমার একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, সে এট এ টাইম যেটা সেন্ডও করতে পারবে, রিসিভও করতে পারে এট এ টাইম। ধরেন 1 মিলি সেকেন্ডের মধ্যে, ওই মিলি সেকেন্ডের মধ্যে এইদিকে এটা পাঠাতেও পারতেছে, আবার রিসিভও করতে পারতেছে। সো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্স বলতে কমিউনিকেশন বলতে বোঝায় যে বোথ ডিরেকশনে কমিউনিকেশন হবে সেম টাইমে। আর এটার বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনার 10 এমবিপিএস ব্যান্ডউইথে কাজ করতে পারে, 100 এমবিপিএস কাজ করতে পারে, ইভেন কি গিগাবিট ইথারনেট ব্যান্ডউইথে কাজ করতে পারে। তার ফলে এই ডিভাইস আমাদের হাবে ছিল মাত্র 10 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারতো, স্পিড নিয়ে কাজ করতে পারতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 100 এবং 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। তার মানে আমাদের ওই যে পুরাতন ডিভাইসের যে প্রবলেমগুলো ছিল, মূলত সবগুলো এখানে ওভারকাম করা হয়েছে। যে প্রবলেমগুলো ছিল সবগুলো প্রবলেমই এখানে ওভারকাম করা হয়েছে। সে টু ওয়ে কমিউনিকেশন করতে পারে, সে বোথ ডিরেকশনে কমিউনিকেট করতে পারে, যেটা বললাম, এবং সে তার র্যাম ম্যাক অ্যাড্রেস টেবিল আছে, এটা ক্যাম টেবিল আমরা বলি, ক্যাম টেবিল আছে, তার ইন্টেলিজেন্সি, সে অন্য যে ডিস্টার্ব করে না, এবং সে 10, 100, 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। আমরা কি ঠিক বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। কেউ যদি কোথাও না বোঝেন আমাকে বলবেন, হ্যাঁ? আমি কিন্তু বারবার বলি ভাই, আমি কিন্তু আগামীতে কোশ্চেন করব, অ্যান্সার করতে হবে, আমার ক্লাসে ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা আমরা এখান থেকে পড়লাম, হাফ পড়লাম। ও ব্রিজটা আমাদের এখানে ইয়ে হয়ে গেছে আর কি, ব্রিজটা পড়ি নেই। এই ব্রিজ ডিভাইস এখন পর্যন্ত মার্কেটে নাই, কিন্তু এটা আছে। ব্রিজ হচ্ছে এরকমই ডিভাইস, এর মধ্যে ইন্টেলিজেন্সি ছিল, এই পাশে সিগন্যালটাকে এই পাশে পাঠায় না, এই পাশে সিগন্যালটা ওই পাশে পাঠায় না, অনেকটাই সুইচের মতো। সুইচের যে বৈশিষ্ট্য ছিল, এর বৈশিষ্ট্য প্রায় একই রকম, কিন্তু এর পোর্ট সংখ্যা ছিল লিমিটেড, কিন্তু সুইচের পোর্ট পোর্ট সংখ্যা বেশি। ধরেন এখান থেকে আমি যেটা দেখাই, ধরেন এখান থেকে কম্পিউটার এ, এটা হচ্ছে বি। সো যদি যদি বি কে দিতে চায়, এখান থেকে আসার পরে, এই পোর্টে আসার পরে, এই পোর্টের মধ্যে এ এবং বির ম্যাক অ্যাড্রেস দুটোই আছে। সে যখন দেখে যে যেহেতু এটা এই পাশে সেগমেন্টে আছে, সো ট্রাফিকটার এই দিকে পাঠায় না, হ্যাঁ, এই দিকে না পাঠায় সে এই দিকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পাশে ব্রডকাস্ট ডোমেইনটাকে এই পাশে পাঠাতে দেয় না। বা যদি সে দেখে যে এ কম্পিউটার যে চায়, এদিকে কম্পিউটার নাম ধরে নিচ্ছে সি, সে যখন দেখে সিটা আছে এই পোর্টে, তখনই এটাকে এদিকে পাঠায় দেয়। অন্যথায় সে এই দুই পাশের যে ব্রডকাস্ট ডোমেইনটা আছে, দুই পাশে ব্রডকাস্ট ডোমেইনটাকে সেপারেট রাখে। সো এটাকে ওভারকাম করে মূলত আমরা সুইচে গেছি আর কি, আমাদের টেকনোলজিটা সুইচে চলে গেছে। এরপরে আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রাউটার নিয়ে পড়াশোনা করতে পারে। আমাদের সিসিএনএ কোর্সের সবচেয়ে বেশি পড়াশোনা হচ্ছে রাউটার এবং সুইচ নিয়ে। রাউটিং সুইচিংটা হচ্ছে আমাদের মেইন। তো রাউটারটা কি? রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা দুইটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারে। দেখেন এখানে বলা হয়েছে রাউটার আর ইউজ টু কানেক্ট মাল্টিপল নেটওয়ার্ক। এ কি বলতেছে? মাল্টিপল নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। আর সুইচ কি বলছে দেখেন, সুইচ বলতেছে মাল্টিপল ডিভাইসকে যুক্ত করতে পারে। এ বলতেছে মাল্টিপল ডিভাইস। আর আর আমাদের রাউটার বলতেছে মাল্টিপল নেটওয়ার্ক। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক বলতে দেখেন এখানে আমাদের একটা রাউটার আছে, ধরেন এটা হচ্ছে আমার অফিস, এটা হচ্ছে আপনার অফিস। যদি আমার অফিসের মধ্যে যে কমিউনিকেশন যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের রাউটার লাগবে না। যদি আমরা একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করি, তখন আমাদের রাউটার লাগবে না। যদি যদি আমার এরকম হয় যে আমরা একাধিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টিভিটি করব, আমার নেটওয়ার্ক থেকে আমি আপনার নেটওয়ার্কে রিচ করতে চাই, আমার কিছু ট্রাফিক আপনার ওখানে যাবে এবং আপনার ট্রাফিক আমার এখানে আসবে, তখন মাঝে আমাদের একটা ডিভাইস ইউজ করতে হবে, তার নাম হচ্ছে রাউটার। এই জন্য এখানে বলা হয়েছে
এখানে কি বলছে, আরেকটা কথা বলে, সেটা হচ্ছে রাউটার। পৃথিবীর মধ্যে রাউটারের জনক হচ্ছিল সিসকো। আমরা যার ডিভাইস নিয়ে পড়াশোনা করছি, প্রথম পৃথিবীর মধ্যে রাউটারটা তৈরি করে হচ্ছে সিসকো কোম্পানি। তো আমরা বাজারে অনেক রাউটার দেখতে পাই, অনেক রাউটার আছে, সিসকোর আছে, জুনিপার আছে, মাইক্রোটিক আছে, হুয়াই আছে। সবগুলো ডিভাইস মূলত একই রকম কাজ করে। যদি আমরা এই সিসিএনএ কোর্সটা ঠিকঠাক মতো করি, যদি আমরা নেটওয়ার্কিংটা বুঝি, আমরা জুনিপার হোক, মাইক্রোটিক হোক, যে কোনো ডিভাইসই আমরা কনফিগার করতে পারবো যদি আমরা নেটওয়ার্কিংটা বুঝি। সো আমরা সিসিএনএ কোর্সটা করতে পারলে আমরা সকল ডিভাইস নিয়ে কাজ করতে পারবো। অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিন হিসাবে আমরা সব কাজই করতে পারবো। তো যাই হোক, এখন রাউটারটা কি করে এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। দেখেন এখানে বলতেছে রাউটার সেপারেট ব্রডকাস্ট ডোমেইন। রাউটার ব্রডকাস্ট ডোমেইনটা সেপারেট করে। এই কথাটা কি, এটা আমাদের বুঝতে হবে। ধরেন এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, হ্যাঁ, এটা আমার নেটওয়ার্ক। আমার, আমি তো আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করি নেই, এটা নিয়ে বললো অনেকে বুঝবেন না। এইটুকু বুঝে নেন যে এটা একটা আমার নেটওয়ার্ক এ, এটা নেটওয়ার্ক বি, এটুকু তো বুঝবেন। সো যদি রাউটার দেখে যে একটা ডিভাইস যেতে চায় এই কম্পিউটারে, হ্যাঁ, সো এই ট্রাফিকটা রাউটার এখানে আসার পরে এই দিকে ফরওয়ার্ড করে দেয় না। কারণ সে যখন দেখে যে এইটা এই নেটওয়ার্কের মধ্যে আছে, তখন এই পোর্ট থেকে আপনার এই ট্রাফিকটাকে এই সামনের দিকে পাস করতে দিবে না। তার মানে এই পাশে যে ব্রডকাস্ট ডোমেইন আছে, এই ব্রডকাস্ট ডোমেইনটাকে এই পাশে ব্রডকাস্ট ডোমেইনটাকে সেপারেট রাখে। রাউটার যদি আমরা এখানে একটা, আমাদের আরেকটা যদি নেটওয়ার্ক থাকতো, এই নেটওয়ার্কের ট্রাফিক এই নেটওয়ার্কে বিনা কারণে পাঠাবে না, এই নেটওয়ার্কের ট্রাফিক এই দিকে বিনা কারণে আপনাকে পাঠাবে না। যদি আপনি যেতেই যদি চান তবেই আপনাকে পাঠাবে, আদারওয়াইজ আপনাকে বিনা কারণে আপনার ট্রাফিক ওই দিকে ফরওয়ার্ড করে দেওয়ার মতো ক্ষমতা রাউটারের নাই, রাউটার করে না। তো এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে বলতেছে ফাইন্ড দ্য বেস্ট পাথ। এই যাবে শুধু এই একটা কথার উপর, ফাইন্ড দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। বিষয় হচ্ছে কি রকম, ধরেন এটা হচ্ছে আমাদের অফিস, এটা আমার অফিসের নেটওয়ার্ক, এখানে আসি। এখান থেকে আমাদের দুটো কোম্পানি থেকে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নিলাম। এটা একটা আইএসপি, ধরে নিয়েছি এটা আইএসপি 1, এটা আইএসপি 1, এটা আইএসপি 2। তো এখান থেকে কানেক্টিভিটি দিয়ে এদিক দিয়ে গিয়ে এখানে ক্লাউডে হাজার হাজার রাউটার আছে, অনেক রাউটার থাকবে। এরকম পথ পেরিয়ে আমরা এরকম সাবমেরিন কেবল হয়ে আমরা ধরেন এখান থেকে যেতে যাচ্ছি ফেসবুক, হ্যাঁ। সো ফেসবুকে যাওয়ার জন্য এদিকে রাস্তা, অনেক রাস্তা আছে। এখান দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়, এখান থেকে এই রাউটার কানেক্টেড, এই রাউটার এদিকে কানেক্টেড, এখান থেকে এই রাউটার কানেক্টেড, ভ্যারাইটিস ওয়ে কানেক্টেড। সো বিভিন্ন ভাবে ওরা ফেসবুকের সাথে যুক্ত, বিভিন্ন রাস্তা দিয়ে। তো এখানে আছেন আপনি, হ্যাঁ, এখন আপনি ব্রাউজারকে বললেন আমি দিতে চাই www.facebook.com। সো আপনার ট্রাফিকটা এখান থেকে বের হয়ে রাউটারকে জিজ্ঞাসা করতেছে যে আমি দিতে চাই ফেসবুকে। এখন রাউটারের কাজ হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন, গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ কোনটা সেটা বের করা কাজ হচ্ছে রাউটার। রাউটারের মধ্যে অসংখ্য পদ থাকবে, রাউটিং টেবিল থাকবে। সে দেখবে যখন আপনি বলতেছেন দিতে চাই আমি ফেসবুকে, সে তার রাউটিং টেবিল চেক করে দেখবে যে এই ফেসবুকে যেতে হলে কোন দিকে কম সময়ে ঝামেলা লেস দ্রুত আমরা ফেসবুকে যেতে পারবো, সে সেই বেস্ট পাসটাই আপনাকে বলে দিবে। সো সে তখন দেখবে যে ফেসবুকে যাওয়ার জন্য এই রাস্তাটা দূরত্ব কম, এখানে মাত্র 3টে রাউটার আছে ফর এক্সাম্পল। তখন আপনার ট্রাফিকটা এই দিকে পাঠায় দিবে। যদি কোনো কারণে এই দিকে না যাওয়া যায়, তখন সে দেখবে যে এই রাস্তায় যাওয়া যায়, তখন আপনার ট্রাফিকটা এই দিক দিয়ে ফেসবুকে পাঠায় দিবে।
তো ওখান থেকে আবার রেসপন্স করবে, ওই ট্রাফিকটা আবার এই দিক দিয়ে পার হয়ে আপনার এখানে চলে আসবে। সো এটাই হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট পাথ। তো গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পাথ কোনটা এটা নির্বাচন করার দায়িত্ব হচ্ছে রাউটারের। আমি যদি চাই ফেসবুকে, আমাকে ফেসবুকে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাবে আমার রাউটার। রাউটার হচ্ছে আমার পথ দেখানো, হ্যাঁ? আমার হচ্ছে হলো কি বলে পথ দেখানোর একজন মাধ্যম। রাউটার বলে দিবে যে আপনি এই ট্রাফিকটা এইদিকে পাঠান, এই দিকে পাঠালে পরে আপনি দ্রুত যেতে পারবেন এবং প্রপার ওয়েতে কমিউনিকেশনটা করতে পারবেন। এটাই হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট পাথ। এরপরে যে কথা বলা আছে ফরওয়ার্ড প্যাকেট, এই কথাটা একটা বড় একটা কথা। ফরওয়ার্ড দ্য প্যাকেট, সে কি করবে? তো আপনি বললেন না যে আমি দিতে চাই ফেসবুকে, সো সে তার কাছে তার রাউটিং টেবিলে তার কাছে একটা টেবিল আছে, এটা পড়াশোনা আমরা করব, বিশেষ পড়াশোনা আছে আমাদের। তো তার রাউটিং টেবিলে সে দেখে যে ফেসবুকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। তখন আপনার এই প্যাকেট তখন বুঝবেন না, ধরেন মেসেজ, আপনার এই মেসেজটা সে কি করতেছে, ফরওয়ার্ড করে দিচ্ছে, পাঠায় দিচ্ছে অপর রাউটারের কাছে। তো এই রাউটার আবার সে দেখতে চায় যে আমার একটা মেসেজ কই থেকে আসছে, এটা আসছে আমাদের এই নেটওয়ার্ক থেকে। তো যেতে চায় কোথায়, সে দেখতে পারে যেতে চায় হচ্ছে আমাদের ফেসবুকে। তখন সে করতেছে তা আপনার এই প্যাকেটটাকে সে এই রাউটারের কাছে ফরওয়ার্ড করে দিতেছে। এটাতে হচ্ছে মূলত ফরওয়ার্ডিং। তার মানে রাউটার আপনাকে পথ দেখাবে এবং আপনার প্যাকেটটাকে, আপনার মেসেজটাকে অন্যের কাছে পৌঁছে দিবে, দ্যাট মিনস এটা ফরওয়ার্ডিং। এরপর যে কথা বলা হয়েছে ফিল্টারিং ইউর প্যাকেট, আপনার প্যাকেটটাকে ফিল্টার করবে। ফিল্টার করে বলতে কি বোঝাচ্ছে, আপনারা দেখবেন আমাদের দেশে মাঝে মধ্যে ফেসবুক বন্ধ করে দেয়, তাই না? বিটিআরসি ফেসবুক বন্ধ করে দেয় যে অমুক সাইটে ঢোকা যায় না। তার মানে আমাদের দেশ থেকে যদি কেউ যেতে চায় দেশের বাইরে, তার অ্যালাউ আছে কিনা সে আগে মানে সেটাকে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করে দেখে যে এই প্যাকেটটা পাঠানো যাবে। যদি পাঠানো সম্ভব হয় সে আগে ফিল্টার করে দেখে যে যদি পাঠানো সম্ভব হয় সে পাঠাবে, আর যদি পাঠানো সম্ভব না হয়, সম্ভব বলতে বোঝাচ্ছি যে আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি এই প্যাকেটটাকে বাইরে পাঠাতে চান কিনা এটা আপনি অ্যাসাইন করে দিবেন। তো যখন দেখেন যে হ্যাঁ এটা পাঠানো যাবে, তখনই আপনার প্যাকেটটা আপনার সেই সাইডে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি আরেকটু স্পষ্ট করি, আপনার এটা অফিস, এটা আপনার রাউটার। সো আপনার অফিসে কিন্তু সকল ইউজারে কিন্তু ফেসবুক ইউজ করতে পারে না, সবাই চাইলে সব সাইডে ব্রাউজ করতে পারবে না। আপনাকে অফিস বললো যে আপনি নিরয় অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে বললো যে আমাদের অফিসে যারা ফেসবুক ইউজ করে আপনি সবগুলো ফেসবুক ইউটিউব আপনি বন্ধ করে দেন। সো তখন আপনি এই রাউটারের মধ্যে এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, একটা ফায়ারওয়াল সেট করবেন। হ্যাঁ, ওই রুলস এর মধ্যে বলে দিবেন যে আমার এই কম্পিউটার গুলো, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস গুলো সে ফেসবুকে দিতে পারবে। আর এই আইপি অ্যাড্রেস গুলো যেরকম বস থাকে বা আপনি আছেন অ্যাডমিনিস্ট্রেটর, এরা তো ফেসবুক ইউটিউব ইউজ করবে, তাই না? এই জন্য উন্মুক্ত। তার মানে আপনি ওই টপিক গুলোকে ফিল্টার করে বলবেন যে এই টপিক গুলো ফেসবুকে দিতে পারবে, আর এই টপিক গুলো ফেসবুকে দিতে পারবেন না। এই কাজটা আপনি এই আপনার রাউটারে করবেন। দিস ইজ কল ফিল্টারিং। তাহলে আমরা ব্রডকাস্ট ডোমেইন, ফাইন্ড দ্য বেস্ট পার্ট, ফরওয়ার্ড প্যাকেট এবং ফিল্টার প্যাকেট, এইগুলো বুঝলাম কিনা, এই চারটা পয়েন্ট। জি স্যার। এখন একজন আমাকে বলেন কি বুঝলেন। স্যার আমি একটা জিনিস বুঝি না, সেটা হলো ফরওয়ার্ড প্যাকেটসটা একটু বললে ভালো আচ্ছা। চাই। আচ্ছা, ওকে ফাইন। এখানে আপনি আছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অফিস, এটা আপনার রাউটার, এটা আপনার রাউটার। আপনি যেতে চান ফেসবুকে, ফেসবুক আছে আমেরিকা, এখান দিয়ে আপনার দুইটা আইএসপি বা একটা আইএসপি যাই হোক না কেন। সো এখানে আরেকটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার। সো এই রাউটার গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে যুক্ত, একদম জালের মতো যুক্ত আর কি, হ্যাঁ। সো এখান থেকে আপনি ব্রাউজারে লিখছেন www.facebook.com, তাই না? এটা তো লেখেন আপনি, লেখার পরে এই প্যাকেটটা আপনার রাউটার এখানে আসলো।
আসার পরে তার যে রাউটিং টেবিল আছে, রাউটিং টেবিল থেকে চেক করে দেখলো যে ফেসবুকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আপনার প্যাকেটটা সে বলতেছে যে তুমি ভাই এই দিকে পাঠায় দাও। সো সে কি করতেছে, আপনার এই প্যাকেটটা, আপনার এই আইপি প্যাকেটটা সে এখান থেকে সে দেখতে পাচ্ছে যাওয়ার রাস্তা হচ্ছে এটা সহজ, এই রাস্তা যাওয়া যাবে, তাড়াতাড়ি যাওয়া সম্ভব, তখন আপনার প্যাকেটটা সে এখানে পাঠায় দিচ্ছে। এই পাঠায় দিয়ে তার কাজ শেষ। এই পাঠায় দেওয়াটা হচ্ছে হলো আপনার ফরওয়ার্ড প্যাকেট। আপনার প্যাকেটটা এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে, যেরকম আমরা অফিসে যেরকম যেটা করা হয় যে একটা ডেস্ক থেকে একটা সাইন করে অপর ডেস্কে পাঠিয়ে দিচ্ছে, দ্যাট মিনস ফরওয়ার্ড করে দিচ্ছে, তাই না? এখন বলেন না যে আপনার ইয়েটা কি বলে, আপনার ডকুমেন্টসটা আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি আমাদের হেড অফিসে। তার মানে কি, আপনার অফিস থেকে ডাটা আপনার ফাইলটা অপর অর্থাৎ আপনার হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে, দ্যাট মিনস ফরওয়ার্ডিং। মানে এই রাউটার থেকে আপনার প্যাকেটটা এই রাউটে পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে ফরওয়ার্ডিং, ফরওয়ার্ড প্যাকেট। বুঝছেন কি না? জি, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, বুঝতে পারছি স্যার এটা। আচ্ছা আচ্ছা, তাহলে একজন আমাকে বলেন ফিল্টারিং বলতে কি বোঝায়? আইপি যে প্যাকেটের ফিল্টার করা হয়, ফিল্টার বলতে কি বোঝায় বলেন তো? ফিল্টার প্যাকেট, এটা কি আমাকে একজন বুঝান। ফিল্টার বলতে কি বোঝানো হয়? আমি তো কেবল কথাটা বললাম। ফিল্টার বলতে স্যার যতটুকু বোঝায় সেটা হচ্ছে আপনার যদি কখনো কোনো ডাটা প্রেরণ করা হয় তার সাথে ওই ডাটাটাই যাবে, শুধু অন্য কোনো তথ্য বা অন্য কোনো ওই মাধ্যম এর সাথে যাবে না, শুধু এটাই যাবে, এভাবে এরকম না কিছু। না 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 না, নির্দিষ্ট কিছু আইপি কে ব্লক করে রাখা হয়। হ্যাঁ এটা কিছুটা কথা গেছে, কথাটা কিছুটা হয়েছে। আমি আবারটা স্পষ্ট করি, হ্যাঁ, হয়তো বোঝেন নাই। ধরেন এটা আপনার একটা অফিস, হ্যাঁ, এখানে আপনার 200টা কম্পিউটার আছে। 200টা কম্পিউটার, আপনার অফিস বলল যে আমার যে এক্সিকিউটিভ আছে তারা আমার 10টা কম্পিউটার ইউজ করে, 10টা আইপি অ্যাড্রেস আছে। এরা দেখা যায় যে এরা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে। তো আপনাকে বললো, আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে আপনার বস বললো যে আপনি 10টা কম্পিউটারে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেন। তখন আপনি আপনার রাউটারের একটা পলিসি অ্যাপ্লাই করলেন, এটাকে বলা হয় ACL, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফায়ারওয়াল, হ্যাঁ। তো এই ফায়ারওয়ালের মধ্যে আপনি বলে দিলেন যে আমার এই 10টা কম্পিউটার আইপি অ্যাড্রেস ফেসবুকে যেতে পারবে না। যখন এই কম্পিউটার থেকে যখন রিকোয়েস্টটা আপনার রাউটারের কাছে আসে, রাউটার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট চেক করে, চেক করে দেখে যে এই 10টা কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে ফেসবুকের জন্য ব্লক। তখন আপনার এই ফিল্টার করে সে ফিল্টার করতেছে, ফিল্টার করে দেখলো যে এখানে বলা আছে যে এই 10টা কম্পিউটার আইপি অ্যাড্রেস ইউটিউবে যাওয়া নিষিদ্ধ। তখন আপনার প্যাকেটটা এখানে ড্রপ করে দিচ্ছে, দ্যাট মিনস ফিল্টার। পক্ষান্তরে আরো যে 190টা কম্পিউটার আছে, এখানে আপনি অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে বলছেন যে তারা সব জায়গায় যেতে পারে। সে যদি ফেসবুক যেতে চায়, আপনার প্যাকেটটা সে ফিল্টার করে দেখলো যে এই আইপি গুলো ফেসবুকে যাওয়ার ইলিজেবল, যেতে পারে, তখন আপনার প্যাকেটটা ফেসবুকে পাঠিয়ে দিল। দিস ইজ কল ফিল্টারিং। বুঝতে পেরেছেন? জি স্যার। আমাকে এবার বলেন, আমাকে এবার বলেন। এটা হলো স্যার যে আমরা যে ব্লক করে দিই মানে নেটওয়ার্ক এরিয়া থেকে, আমরা নেটওয়ার্ক ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডমিন, সে 10টা আইপি কে ওই মানে ফিল্টার করে দিবে, যে পলিসি আপডেট করবে যে 10টা আইপি ইউটিউবে যাইতে পারবে না, ফেসবুকে যাইতে পারবে না। রাইট, দিস ইজ কল ফিল্টারিং। তো রাউটার আগে রাউটার ফিল্টার করছে, রাউটার এসিএল এর মধ্যে এখানে ফিল্টার করে দেখে যে এই রাউটার মানে এই আইপি গুলো ফেসবুকে যাওয়ার এলিজিবল কিনা। যদি এলিজিবল হয় তখন প্যাকেটটা পাঠাবে, অন্যথায় এটাকে ড্রপ করে দিবে। দিস ইজ কল ফিল্টারিং। আচ্ছা, এরপরে আছে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটা মূলত হচ্ছে আইপি অ্যাড্রেসের সাথে, আমরা যখন আইপি অ্যাড্রেসিং করব, তো আইপি অ্যাড্রেসিং করতে গেলে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো এটা এই মুহূর্তে ধরবো না, আমরা যখন আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করব
তখন আমরা এই জন্য পড়াশোনা করব, আমাদের জানতে হবে। আমরা অন্য স্লাইডে যাই। আমরা আজকে শুধুমাত্র কিছু আইডিয়া নেব, আমাদের আরো কিছু পড়াশোনা আছে। আমরা যেটা বললাম যে আমাদের রাউটার নিয়ে পড়াশোনা অনেক বেশি। তো রাউটার এমন একটা ডিভাইস যে কি করে, যে ডেটা প্যাকেট নিয়ে কাজ করে। রাউটারটা কি করে, রাউটার ব্যবহার করতে গেলে অন্তত আমাদের দুইটা নেটওয়ার্ক প্রয়োজন। সে অন্তত দুইটা ল্যান নিয়ে কাজ করতে পারে বা একাধিক নেটওয়ার্ক নিয়ে সে কাজ করতে পারে। রাউটার গুলো মূলত হচ্ছে আপনার যে নেটওয়ার্ক রয়েছে, আপনার যে ল্যান রয়েছে, ল্যানের গেটওয়ে হিসেবে কাজ করে। হ্যাঁ, সো এই যে ডিভাইস দেখেন, এখানে ধরেন এখান থেকে এটা আপনার সুইচ, এখানে আপনি আছেন। সো এখান দিয়ে আপনি দিতে চান ফেসবুকে। হ্যাঁ, যাওয়ার জন্য আপনার কম্পিউটার বলবে, আপনার কম্পিউটারের রাউটারকে বলবে যে আমি দিতে চাই ফেসবুকে। সো আপনার এখান থেকে বের হয়ে যাওয়া রাস্তা হচ্ছে আপনার রাউটার, তাই না? আপনি রাউটার ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই আপনার এই ট্রাফিকটা, আপনার প্যাকেটটা পাঠাতে পারবেন। এই জন্য বলতেছে রাউটার লোকেটেড এট এ গেটওয়ে। রাউটারটা গেটওয়ে হিসেবে অবস্থান করে, আর প্রতিটি কম্পিউটারে এই দিতে হয়। গেটওয়ে না দিলে আমরা প্যাকেটটা বাইরে পাঠাতে পারবো না। সো এখন আমরা যে কাজটা করব, আমরা প্যাকেট ট্রেসার দিয়ে আমরা এগুলো প্র্যাকটিক্যালি করব। করার আগে আমাদের কিছু জিনিস পড়তে হবে। রাউটারটা কি যে পড়লাম, রাউটারের কিছু ইন্টারনাল হার্ডওয়্যার আছে। রাউটার এমন একটা ডিভাইস যে ডিভাইস গুলো ইন্টারনাল হার্ডওয়্যার আছে। কি আছে? প্রসেসর, মাদারবোর্ড, র্যাম। প্রসেসরের কাজ কি? প্রসেসরের কাজ হচ্ছে সিগন্যালটাকে প্রসেস করা। আপনি একটা সিগন্যাল দিলেন, সেই সিগন্যালটা প্রসেস করে দেওয়াটাই হচ্ছে প্রসেসরের কাজ। প্রসেসর সকল ডিভাইসের মধ্যেই আছে। আমাদের কম্পিউটার বলি, রাউটার বলি, সুইচ বলি, কম্পিউটার বলি, সকল ডিভাইসের মধ্যে প্রসেসরটা রয়েছে। তো প্রসেসর গুলো কাজ, সবগুলো ডিভাইস প্রসেসর গুলো কাজ একই রকম। রাউটার, সুইচ, কম্পিউটার সবগুলো একই রকম কাজ। হয়তো আকার আকৃতি কারোটা ছোট কারোটা বড়, কিন্তু মূলত কাজ একই রকম। রাউটার কি করে, তার কাছে যখন যে একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালটা প্রসেস করে। তার মানে প্রসেস করে দেখে যে কি বলছে ইউজার, আসলে একটা ক্লায়েন্ট কি বলছে সে প্রসেস করে দেখে। প্রসেস করে দেখার পরে সেই সিগন্যাল প্রসেস করে সেটা রাখে হচ্ছে র্যামের মধ্যে। কোথায় রাখে? ডিস্টার্ব করে রাখি। জি, বলেন। স্যার বুঝতে পারিনি, আবার আমি বলেন। বলেছিলাম আমরা রাউটারগুলো ইউজ করি, ওই রাউটারের কনফিগারেশন তো এরকমই, প্রসেসর, মাদারবোর্ড বা র‍্যাম বা এগুলো তো হ্যাঁ থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকল আমি আপনাকে আসবো। জি, সো প্রসেসর কি করতেছে, সিগন্যালটা প্রসেস করতেছে। সিগন্যালটা প্রসেস করে সে রাখতেছে র্যামের মধ্যে। তো র্যাম কি করে, র্যামটা হচ্ছে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা অস্থায়ী মেমোরি। তো এই মেমোরিটি কি করতেছে, আপনার প্রসেসকৃত সিগন্যালটাকে সে ধরে রাখতেছে। আর মাদারবোর্ড হচ্ছে বড় একটা সার্কিট বোর্ড, যে 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 বোর্ডের উপর আমাদের সকল হার্ডওয়্যার গুলো লাগানো থাকে। সো এটা বড় একটা সার্কিট বোর্ড। তাহলে প্রসেসরের কাজ হচ্ছে প্রসেস করা, মাদারবোর্ড হচ্ছে বড় একটা একটা সার্কিট বোর্ড। আর র্যাম কি করতেছে, র্যামটা হচ্ছে আমাদের প্রসেসকৃত সিগন্যালটাকে সে কন্টেইন করতেছে। সো এই দুইটা তিনটা জিনিস অ্যাজ কম্পিউটার। কম্পিউটারে প্রসেসর যেরকম কাজ করে, মাদারবোর্ড ও র্যাম সেম কাজই করে। তো মেমোরির ক্ষেত্রে এখানে একটু ভিন্নতা আছে। এই দুটোর ক্ষেত্রে দেখেন, এই যে করলাম এনভি র্যাম, নন ভোলাটাইল র্যাম, যেটা ভুলে যায় না, এটা একটা স্থায়ী মেমোরি। সো এটা একটা স্থায়ী মেমোরি, এটা ওয়ান কাইন্ড অফ হার্ড ডিস্ক। আমরা কম্পিউটার হার্ড ডিস্ক রাখি না, এইচডিডি, এটা অনেকটাই হার্ড ডিস্কের মতো।
ধরেন আমাদের কম্পিউটার ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভের মধ্যে মাইক্রোসফটের একটা অফিস, একটা ডকুমেন্ট আমি সেভ করে রাখলাম। যদি আমি কম্পিউটার বন্ধ করে দেই তবুও কিন্তু ওটা থেকে যাবে, তাই না? তাই কি না? সো এখানে বিষয়টা এইরকমই। তো এখানে এই মেমোরির মধ্যে আমরা সেভকৃত ফাইল এখানে আমরা সংরক্ষণ করব। এখানে আরেকটা মেমোরি আছে, ফ্ল্যাশ মেমোরি। এটাও একটা মেমোরি, এটাও একটা মেমোরি। সো এই মেমোরিটার মধ্যে কি থাকে? আইওএস থাকে, ইন্টারনেট অপারেটিং সিস্টেম। এটা মূলত আমাদের যে রাউটার আছে বা সুইচ আছে, সুইচের মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমটাই আমাদের এই রাউটারটা বা সুইচটাকে পরিচালনা করে। সো এই এই হার্ড এই অপারেটিং সিস্টেমটা থাকে আমাদের ফ্ল্যাশ মেমোরির মধ্যে। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের চেয়ে আলাদা হচ্ছে এনভিডিএম এবং ফ্ল্যাশ ফ্ল্যাশ মেমোরি। এটা একটা স্থায়ী মেমোরি, এটা একটা স্থায়ী মেমোরি, কিন্তু এটার মধ্যে কি থাকে? আমাদের অপারেটিং সিস্টেম থাকে। এখন প্রশ্ন হলো যে কম্পিউটারের মধ্যে তো এই একটা হার্ড ডিস্ক দিয়েই দুটো কাজ করা হয়। কম্পিউটার কি করা হয়? কম্পিউটারের মধ্যে একটা হার্ড ডিস্ক নিয়ে এসে বাড়া থেকে নিয়ে এসে সি ড্রাইভটা রাখতেছেন অপারেটিং সিস্টেম, আর অন্যান্য ড্রাইভ রাখতেছেন আপনার হচ্ছে স্টোরেজের জন্য। সো এখানে একটু ভিন্নভাবে কাজ করা হয়েছে। দুটো একই রকম কাজ করে কিন্তু হার্ডওয়্যার আলাদা। কেন আলাদা? যদি কোনো কারণে আমাদের যদি এই ফ্ল্যাশ মেমোরি নষ্ট হয়ে যায়, কোনো কারণে আমাদের এই মেমোরিটা নষ্ট হয়ে গেছে, এই এটি নষ্ট একদম ডাউন হয়ে গেছে, তো বাজার থেকে নতুন একটা ফ্ল্যাশ মেমোরি কিনে এনে লাগাই দিয়ে অপারেটিং সিস্টেম দিয়ে দিলেই, আর আমাদের এখানে যেহেতু কনফিগারেশন ফাইল সেভ করা আছে, এই সেভকৃত ফাইল এখান থেকে রান করে দিলাম, আমাদের সার্ভিসটা চলে গেল। তার মানে আমাদের এখানে ডেটার সিকিউরিটিটা বেশি থাকতেছে, এই জন্য মূলত এটাকে দুটি আলাদা করা হয়েছে। কিন্তু যদি কোনো কারণে আমাদের কম্পিউটারে যদি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তাহলে কি আমি ডাটা পাবো? না অপারেটিং সিস্টেম পাবো, না আমরা ডাটা পাবো? আমি কোনোটাই পাবো না। সো ওখানকার যে ল্যাগিংসটা এখানে আসলে ওভারকাম করা হয়েছে, যেন একটা নষ্ট হয়ে গেল যেন আমাদের আরেক জায়গা থেকে যায়, আমরা চালাতে পারি। সো এই হচ্ছে আমাদের ইন্টারনাল হার্ডওয়্যার একটা রাউটারের। এইগুলো হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। আমরা কি বুঝলাম এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের রাউটার গুলো ইন্টারনাল হার্ডওয়্যার সম্পর্কে জেনেছি, কিন্তু ইন্টারফেস সম্পর্কে আমরা জানি না। এখন ইন্টারফেসটা কি? আমি যদি একটা সিসকো রাউটার আপনাদের দেখাই, এই যেখানে ছবি আছে, এই যে একটা সিসকোর একটা রাউটার, হ্যাঁ। সো এই যে ইয়াগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে একটা পোর্ট আছে, পাওয়ার পয়েন্ট আছে, এখানে একটা অনেকগুলো পোর্ট আছে। এই যে পোর্ট গুলো আছে, এই পোর্ট গুলো এগুলোকে আসলে বলা হয় ইন্টারফেস। মানে এই পোর্ট গুলোই মূলত আমরা ইন্টারফেস বলি। সো আমাদের রাউটারে কি কি টাইপের ইন্টারফেস আছে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল একটা পোর্ট আছে। তো এইটা বোঝার জন্য আমাদের আসলে যে কাজটা করতে হবে, আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। দেখানোর আগে আমি সফটওয়্যারটা আগে, যেহেতু আমাদের যেটা বোঝার প্রয়োজন, এই সফটওয়্যারটা কোথা থেকে ইনস্টল করব, কি প্রসিডিওর করব, সব আমি দেখাবো। দেখানোর আগে আমি স্লাইডটা শেষ করে দিই। এই সফটওয়্যার নাম হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। এটা একটা মূলত সিমুলেটর, এটা একটা একটা জাস্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের যে ল্যাব গুলো আছে, আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। তো এটার সুবিধা হচ্ছে কি, আমরা যখন ল্যাব করব, বড় বড় যখন ল্যাব করব, ধরেন একটা ল্যাব করতে আমাকে 5টা 7টা 8টা রাউটার লাগবে। এক একটা রাউটারের দাম হচ্ছে 1,00,000 টাকা করে বা 50,000 টাকা করে। তো এত টাকা খরচ করে আসলে এত বড় ল্যাব করা পসিবল না। তো এই জন্য আমাদের সিসকো তার নিটর একাডেমি আছে, নিটর একাডেমির মাধ্যমে তারা এই সিসকো প্যাকেজের একটা সফটওয়্যার দিয়ে দিছে। এই সফটওয়্যার দিয়ে আমরা মূলত অলমোস্ট সবগুলো কাজই করতে পারবো, কিছু ছাড়া বাকি সবগুলো কাজ করতে পারবো। সো
এই সফটওয়্যার আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন নিচের দিকে লেখা আছে রাউটার। রাউটারে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো মডেলের রাউটার দেখতে পারবো। তো এখান থেকে আমরা এই রাউটারটা ওপেন করলাম, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে ওয়ার্কিং এরিয়া আছে জাস্ট এটা ক্লিক করব। আমি কি করলাম, আমি রাউটারের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অনেকগুলো রাউটার শো করলো। আমি যে রাউটারটা চাই তো সেইটার উপরে ক্লিক করব, ধরেন আমি চাচ্ছি এইটা। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে প্লাস আসবে, আমি জাস্ট আমার এখানে একটা ক্লিক করব স্ক্রিনের উপর, ক্লিক করলে রাউটারটা চলে আসবে। সো এখানে জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, একটা রাউটার ইন্টারফেস আসবে। এটাকে আমরা বড় করে দেই, জুম ইন করি। দেখেন একটা অরিজিনাল রাউটার দেখতে ব্যাক পার্টটা এইরকম। এখানে দেখেন আমরা অনেকগুলো কিছু দেখতে পাচ্ছি। দেখেন একটা পাওয়ার বাটন, এই যে এখানে কয়েকটা পোর্ট, এই যে দেখেন ছোট করে লেখা আছে কনসোল পোর্ট, এই পোর্টটাকে বলা হয় কনসোল পোর্ট। এই পোর্টটার নাম হচ্ছে কনসোল পোর্ট। এই কনসোল পোর্ট দিয়ে মূলত যখন বাজার থেকে আমরা রাউটার কিনে নিয়ে আসবো, আমরা এই পোর্টে একটা কেবল লাগাই আমার রাউটারের মধ্যে ঢুকবো। সো এই পোর্টটার নাম হচ্ছে আমাদের কনসোল পোর্ট। আর এখানে উপরে একটা পোর্ট আছে অক্সিলারি পোর্ট, এটা আসলে বর্তমানে ব্যবহার করা হয় না, ব্যবহার নাই। এখানে একটা পোর্ট আছে ইথারনেট পোর্ট, এই পোর্টটা মূলত নেটওয়ার্কিং পোর্ট। এই পোর্টটা মূলত আমাদের নেটওয়ার্কিং পোর্ট। এই পোর্টে একটা কেবল লাগিয়ে, ধরেন এখান থেকে একটা কেবল লাগায় এখানে একটা আমাদের একটা সুইচ বোর্ড লাগালাম, তো এই পোর্ট টু এই পোর্ট কমিউনিকেশন হবে। এখানে আরেকটা পোর্ট আছে, এটা নেটওয়ার্কিং পোর্ট। এখানে ধরেন এখানে একটা অপশন লাগায় আমরা কমিউনিকেশনটা করব। আর এখানে দেখেন ইউএসবি পোর্ট আছে। আমরা যখন রাউটারে ব্যাকআপ নিব, ব্যাকআপ নেওয়ার সময় আমরা এই পোর্টটা দিয়ে এই পোর্টে আমরা আমাদের ফ্ল্যাশ ড্রাইভ, দ্যাট মিনস পেন ড্রাইভ লাগিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সো এইগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে একটা স্লট আছে, এই স্লট গুলোতে আমরা আসলে এরকম কার্ড লাগায় আমরা এখানে আরো অনেকগুলো পোর্ট বানাতে পারবো, নেটওয়ার্কিং পোর্ট ইউজ করতে পারবো। সো এই কথা এখানে বলতে চাচ্ছি যে কনসোল পোর্ট থাকবে, অক্সিলারি পোর্ট থাকবে এবং ইথারনেট পোর্ট। দ্যাট মিনস এই পোর্টটাই হচ্ছে আমার ইথারনেট পোর্ট, দ্যাট মিনস নেটওয়ার্কিং পোর্ট। সো এই পোর্ট দিয়ে আমরা আমরা আরেকটা নেটওয়ার্ক ডিভাইসের সাথে আমরা যুক্ত হতে পারবো। কারো কোথাও কনফিউজিং হলে বলবেন। সো এই ইথারনেট পোর্ট আবার তিন ক্যাটাগরি আছে। একটা আছে ইথারনেট পোর্ট, যেটা মাত্র যেটা বললাম যে 10 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে, স্পিড নিয়ে কাজ করতে পারে, ব্যান্ডউইথ বলবো না। সো এটা ফাস্ট ইথারনেট বলতে বোঝায় 100 এমবিপিএস নিয়ে কাজ করতে, স্পিড নিয়ে কাজ করতে পারে। আর গিগাবিট বলতে বোঝায় যে 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। তার মানে আমাদের রাউটারে এই তিনটে স্পিডই থাকতে পারে। সো ইথারনেট বলতে আমরা বুঝবো যে 10 এমবিপিএস, ফাস্ট ইথারনেট বলতে বোঝায় ওই পোর্টটা হচ্ছে 100 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। আমি লিখে দেই অনেক। সো এটা হচ্ছে 10 এমবিপিএস নিয়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে সে কাজ করতে পারে। সো আমাদের রাউটার গুলোতে আমরা এই পোর্ট গুলো পাবো। এই পোর্টও আমরা দেখলাম, এই পোর্টও আছে, এই পোর্টও আছে। এরপরে আরেকটা পোর্ট আছে সিরিয়াল ইন্টারফেস পোর্ট, সিরিয়াল পোর্ট, সিরিয়াল এবং স্মার্ট সিরিয়াল। এটা অনেক লিগেসি একটা পোর্ট, এটা অনেক লিগেসি একটা পোর্ট। এটা সিরিয়াল কেবলের মাধ্যমে এটা কাজ করা যায়। এটা আমাদের সিসিএল আছে এবং আমাদের করতে হবে, এটা আমাদের করতে হবে, এটা আমরা পড়বো। সো এই পোর্টটা কোথায় হতে পারে, এই পোর্টটা দেখেন এখানে আর আমাদের সিরিয়াল পোর্ট কিন্তু দেয় দেখেন এই রাউটারের মধ্যে সিরিয়াল কোনো পোর্ট নাই, বাট এখানে আমরা একটা কার্ড লাগায় এখানে সিরিয়াল পোর্ট আমরা ইউজ করতে পারবো। এটা আমরা আসবো কিছুক্ষণ পরে, আজকে তাহলে আগামীকাল আসবো। এরপরে আছে এসএফপি পোর্ট। স্যার আমি একটু করতে চাচ্ছি স্যার। জি বলেন। ইথারনেট দিয়ে আমরা যখন একটা একটা রাউটার থেকে সেকেন্ডারি রাউটার করি তখন ইথারনেট কেবল দিয়ে বা ক্যাট 6 কেবল দিয়ে যে লাইনটা নিচ্ছি, এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি 10 এমবি? 10 কি বললেন? 10 স্যার বলতেছি হলো আমরা যে মনে করেন একটা রাউটার থেকে আরেকটা রাউটার ক্যাট 6 কেবল বা ইথারনেট যে কেবল দিয়ে আমরা কানেকশন দিচ্ছি। জি জি হ্যাঁ।
ওই পোর্টই ভাই, ওই পোর্টের কথা বলছি, সেম পোর্ট, একই পোর্ট। এগুলো হ্যাঁ, একই পোর্ট। সো এগুলো নেটওয়ার্কিং পোর্ট। তার সিরিয়াল যে পোর্টটা যেটা জানলাম, যে সিরিয়াল যে পোর্টটা আছে এটা নেটওয়ার্কিং পোর্ট, বাট এটা লিগ্যাসি। এই পোর্টটা কেমন আমি দেখাবো। এরকম এই যে পোর্ট দেখেন, আমি যদি আপনাদের গুগল থেকে দেখাই যে সিরিয়াল পোর্টটা কেমন, একটু হোল্ড করেন, আমি দেখাচ্ছি। দেখেন এই যে পোর্টটা আছে না, এই যে পোর্ট দেখতে পাচ্ছেন, এই পোর্টটা হচ্ছে সিরিয়াল পোর্ট। একটা সিরিয়াল কেবল এসে এখানে যুক্ত হয়ে যাবে। আর এই যে কার্ড দেখতে পাচ্ছেন না, এই যে কার্ড, একটা সার্কিট বোর্ড, হ্যাঁ, এই সার্কিট বোর্ড গুলো আমরা এই যে আমাদের যে সুইচ রাউটারে যে যে কার্ড পোর্ট আছে না, এই পোর্টের মধ্যে আমরা ইনসার্ট করব, মানে ঢুকাই দেব। ঢুকে দেওয়ার পরে এখানে একটা পোর্ট আমরা দিতে পারবো। দেখেন এখানে মাস্টার পোর্ট আছে দুইটি, ইথারনেট পোর্ট। বাট আমরা এই যে স্লট আছে, স্লটের মধ্যে আমরা যদি এই সার্কিট গুলো আমরা এখানে যদি ঢুকাই, তাহলে আমরা সিরিয়াল পোর্ট পাবো। এবং শুধু সিরিয়াল হবে সেটা এমনটা না, আমরা যদি এখান থেকে দেখেন এই যে আমাদের রাউটারের মডেল হচ্ছে 1941, এখানে কোন কোন কার্ড সাপোর্ট করে সেটা দেখতে পাবো। যদি এখান থেকে এখানে ক্লিক করি, দেখেন এটা এসএফপি পাবো, স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার অপটিক কানেক্টিভিটি দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের এই এই সার্কিটটা আর কি। হ্যাঁ, সো এটা ইউজ করতে পারবো। আবার ইউজ করতে পারবো এটা যেটা বললাম সিরিয়াল পোর্ট। আমরা সিরিয়ালটা আগে দেখে আসি। আমরা এক্ষেত্রে রাউটারের পাওয়ারটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এই কার্ডটা এখান থেকে টেনে নিয়ে ছেড়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি, পাওয়ারটা বন্ধ করে দেবো, পাওয়ারটা বন্ধ করে দিয়ে এটাকে টেনে নিয়ে ড্রাগ করে ছেড়ে দেবো। দিলে দেখেন আমাদের এখানে দুইটা সিরিয়াল পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা সিরিয়াল কেবল লাগাতে পারবো। সো এরপরে যেটা আছে এই মডেল রাউটার গুলোতে কি আছে, এটা এটা হচ্ছে আমাদের সিরিয়াল পোর্ট, এটা হাই স্পিড সিরিয়াল পোর্ট। হ্যাঁ, ওটা হচ্ছে লোয়ার স্পিড আর হাই স্পিড, জাস্ট তফাৎ স্পিডটা ভালো আর কি, বাকি সব সেম। এটা দেখেন এটা হচ্ছে সুইচিং পোর্ট। যদি আমরা এই কার্ডটা লাগাই, দেখেন যদি আমরা এই কার্ডটা লাগিয়ে দেই, তাহলে এখানে যে পোর্টটা পাবো এটা সুইচের পোর্ট। আমরা এই রাউটার সুইচ হিসেবে ইউজ করতে পারবো, আবার রাউটার হিসেবে ইউজ করতে পারবো। দ্যাট মিনস এই কার্ডের মাধ্যমে আমরা দুটোই পাবো। এটাকে আমি টার্ন দিয়ে ছেড়ে দিচ্ছি, রাখবো না। আমরা এসএফপিটা দেখবো, বর্তমান জামানায় এসএফপিটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এসএফপির যে কার্ডটা আছে, এই কার্ডটা আমরা এখানে ছেড়ে দেবো। দেখেন ছেড়ে দেওয়ার পরে এখানে একটা দেখেন একটা পোর্ট আছে। এখানে আমরা এসএপি মডুলার বা ট্রান্সিভার বলা হয়, এখানে আমরা এই মডুলারটা দিয়ে দেব। সেটা কোনটা, এই যে এইটা। যদি আমরা গুগল থেকে দেখে আসি এটা দেখতে কেমন, আমাদের সব বিষয় স্পষ্ট হতে হবে, এটা না দেখালে প্রপারলি বুঝবেন না। গুগল করে আসি। সো এরকম একটা সার্কিট বোর্ড, সবগুলো সার্কিট সেম, শুধু পোর্টটা আলাদা। বুঝছেন কিনা? জাস্ট সার্কিট সবই একই রকম হবে, পোর্টটা আলাদা। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এইরকম একটা ট্রান্সিভার। হ্যাঁ, সো এইরকম ট্রান্সিভারটা আমরা এই পোর্টের মধ্যে, আমাদের রাউটারের এই পোর্টের মধ্যে মানে লাগাই দেব। এটা আমরা কিন্তু হট লাগাবো। হ্যাঁ, তার মানে হট লাগানো মানে বোঝাচ্ছি এটা যে কোনো সময় টান দিয়ে খুলে লাগানো যায় এবং যে কোনো সময় বের করা যায়, লাগানো যায়, আবার খোলাও যায়, কোনো ধরনের পাওয়ার বন্ধ করতে হয় না। তার মানে এখানে একটা কাট লাগিয়ে দিলাম। কাট লাগিয়ে দেওয়ার পরে আমরা এই যে মডুলার যেটা আছে এখান থেকে ধরে নিয়ে এখানে বসায় দিলাম। দ্যাট মিনস এখানে আমাদের একটা পোর্ট হয়ে গেল। সো যে রাউটার গুলো এরকম এক্সট্রা পোর্ট, এক্সট্রা কার্ড লাগানো যায়, এইগুলোকে বলা হয় হচ্ছে মডুলার রাউটার। সো রাউটার ইন্টারফেস সম্পর্কে পড়তে গিয়ে আমরা বেশ কিছু জিনিস পড়লাম। আপনারা প্রতিটা ধরবেন, ধরে নিয়ে একটু গুগল করবেন, গুগল করে বোঝার চেষ্টা করবেন এগুলো কি বোঝাচ্ছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। তার মানে রাউটার কি, রাউটার ইন্টারফেস সম্পর্কে আমরা বেসিক একটা আইডিয়া নিলাম, আগামীতে আরো আইডিয়া নেব, সমস্যা নাই।
এটা পড়েছি নন মডুলার রাউটার। দেখেন আমি যে রাউটার নিয়ে কাজ করলাম ওটা মডুলার রাউটার, ওইগুলো ইন্টারফেস গুলো খোলা যায়, কার্ড লাগানো যায়। আর যেটা নন মডুলার রাউটার এগুলো বিল্ট ইন, এটা কোনো ধরনের চেঞ্জ করা যায় না। তো এখান থেকে কোনো পার্ট চেঞ্জ করার সুযোগ নেই, আপনি একটা পোর্ট লাগাবেন, এটা কার্ড লাগাবেন, পারবেন না। সো এটা হচ্ছে বিল্ট ইন, এগুলো বলা হয় নন মডুলার রাউটার, এটা ফিক্সড। যদি এরকম হয় যে আপনার প্রতিষ্ঠানে একটা রাউটার আছে, রাউটার এখানে ইন্টারফেস মনে করেন দুইটা, সো আপনি আগামীতে আপনি আর একটা ব্রাঞ্চ বাড়াবেন, আপনি একটা ইউনিট বাড়াবেন, তখন আর আপনি এই রাউটারটাকে এক্সটেন্ড করতে পারবেন না, কারণ এই রাউটারে আর কোনো ইন্টারফেস নাই। এই জন্য নর্মাল রাউটার নেওয়ার ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানগুলো, স্মল বিজনেসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। সো মডুলার রাউটার যে কথাটা আমি ইতিমধ্যে অলরেডি আমি দেখাই আছি, এইটা হচ্ছে মডুলার রাউটার, এটা স্লট। এই স্লটের মধ্যে এরকম কিছু কার্ড আছে, যে কার্ডগুলো আমরা এখানে ইনসার্ট করে আমরা এখানে অনেকগুলো পয়েন্ট বের করতে পারবো। পয়েন্ট বলতে বোঝাচ্ছি ইন্টারফেস, অনেকগুলো ইন্টারফেস বের করে আমরা যে কোনো সময় আমাদের ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারবো। এটা হচ্ছে মডুলার রাউটার। এরপর স্যাসিস রাউটার আছে, এটা বড় এন্টারপ্রাইজ লেভেলের জন্য প্রযোজ্য আর কি, ছোট কোনো প্রতিষ্ঠানে ইউজ করা হয় না। So, ধরেন একটা টেলকো কোম্পানি আছে, তো টেলকো কোম্পানি চায় যে বাংলাদেশের সবগুলো জায়গাতে তারা বিজনেস করবে। এখন প্রথমেই তো আসলে তারা সব জায়গাতে আসলে কানেক্টিভিটি দিতে পারবে না। তাদের টার্গেট আছে এরকম যে ধরেন যে প্রথমে ঢাকা শহর থেকে শুরু করলো, তারা ধীরে 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 দেখে সব জায়গায় দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা একটা সিএসএস রাউটার নিতে পারে। স্যাটিসফাইড নেওয়ার পরে এখানে কিছু সার্কিট আছে, এরকম রাউটার স্ক্রু দিয়ে লাগানো যায়, এরকম কার্ড আছে। তো এই কার্ড করে ধর এখানে আমার 20টা পোর্ট আছে, তার মানে এখানে আমরা 20টা নেটওয়ার্ক ইউজ করতে পারবো। আগামীতে তারা চাইলো যে আরেকটা বিভাগকে কভার করবে, তখন তারা আরেকটা কার্ড কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে তারা লাগালো, তাহলে তাদের আরো 20টা হয়ে গেল, তাহলে 20-40টা তাদের ইন্টারফেস হয়ে গেল। তার মানে 40 লিটার তারা দিতে পারবে, তাদের লিটারের সংখ্যা 40টা হয়ে গেল। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ এরকম অনেকগুলো কার্ড লাগায় তারা কাজগুলো করতে পারে, যেগুলো আসলে বাংলাদেশে খুব একটা দেখা যায় না। বড় বড় প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে কাজ করে, আসলে ব্যাকবোন এরিয়াগুলোতে এগুলো ইউজ করে যে। সো এই হচ্ছে রাউটারের বেসিক কথাবার্তা। আগামী দিনে আমরা সরাসরি ইয়েতে যাব, কনফিগারেশনে যাব, আমরা রাউটার সুইচ নিয়ে কনফিগার করব, স্টেপ বাই স্টেপ একটু করে কনফিগার করব। তারপরে আমরা এগুলো বুঝবো, শুনবো, দেখবো, প্র্যাকটিস করব, তারপরে কাজগুলো করব আর কি। আজকে শুধুমাত্র মানে আমাদের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আসলে প্র্যাকটিক্যাল কিছুই করলাম না। আমরা আগামী দিনে এগুলো শুরু করব। শেষ করার আগে সিসকো প্যাকেট টিচার কোথা থেকে নামাবেন, কিভাবে নামাবেন দেখাচ্ছি। এটা পাবেন হচ্ছে সিসকো নেটওয়ার্ক একাডেমি। সিসকো নেটওয়ার্ক একাডেমিতে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। আমি এটার লিংকটা দিয়ে দিচ্ছি, ইউআরএলটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি গ্রুপে দিয়ে দেই। এই লিংকে যাবেন, যাওয়ার পরে এরকম আসবে, আসার পরে লগ ইন অপশন পাবেন। হ্যাঁ, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, আমি সব দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বাসায় করতে পারেন। যাবেন, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হ্যাঁ, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, আপনার রিজন বলে দিবেন। দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলে আপনার যে এখানে যে আপনি ইমেলটা দিবেন, ওই ইমেইলে একটা লিংক পাঠাবে। ওই লিংকে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি তাদের এই সাইজে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে কিরকম আসবে সেটা দেখাচ্ছি আমি। আমি এখান থেকে ঢুকছি, প্রথম থেকে দেখাই। তো এখানে ক্লিক করবেন, এরপরে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে
এবার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা। দেওয়ার পরে যাবেন রিসোর্সে। রিসোর্স ট্যাবে যাওয়ার পরে দেখেন ডাউনলোড সিসকো প্যাকেট টিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসবেন, এই দেখেন লেখা আছে ডাউনলোড ডেস্কটপ। আপনার অপারেটিং সিস্টেম কোনটা? অবশ্যই উইন্ডোজ 64 ক্লিক করবেন। ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হবে। এই যে সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড যেরকম ইনস্টল করে সেম প্রসিডিওর মেনটেন করে আপনার লগ ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার ওখানে ইউজার পাসওয়ার্ডটা চাবে। আপনি যে রেজিস্ট্রেশন করেছেন ইউজার পাসওয়ার্ডটা দিয়ে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে যাবেন। এই যে দেখেন যখন ডাউনলোড হয়ে যাবে এরকম নামবে, নামার পরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন বা রান দিলেও হবে, ওপেনে দেন, কোনো সমস্যা নাই। ইয়েস, আই অ্যাকসেপ্ট, তাদের এগ্রিমেন্ট দিতে হবে, সেক্ষেত্রে এগ্রিমেন্টে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, আবার নেক্সট। ডেস্কটপ এটা শর্টকাট হোক, সমস্যা নাই। নেক্সট, নেক্সট, ইনস্টল। সো ইনস্টল হচ্ছে, হোক। ফিনিশ। ইয়েস করে দেই, মাল্টি ইউজার ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। এই দেখেন প্যাকেট ইনস্টল হয়ে গেছে, একদম সিম্পল। মানে মাইক্রোসফট অফিস যে ইনস্টল করতে হয় না, সেম, এত কঠিন না। তো যেহেতু আমার এখানে ইউজারের আগে ইউজার পাসওয়ার্ড ধরে রাখছে, জন্য ইউজার পাসওয়ার্ড চাই নাই। আপনাদের ইউজার পাসওয়ার্ড প্রথমে চাইবে। ইউজার পাসওয়ার্ডটা ইউজার বলতে বোঝাচ্ছে ইমেল অ্যাড্রেস, আর যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকে যাবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। পারবেন তো ইনশাল্লাহ। যদি কেউ ইনস্টল না করতে পারেন, আমাদের রাসেল আছে, রাসেল গ্রুপে পোস্ট করবেন, হেল্প করবে, আমি তাহলে হেল্প করব, সবাই হেল্প করবে। কিন্তু পারবো না বা পারি নেই এই কথাটা কিন্তু আমি শুনবো না।